সবাইকে সালাম ও শুভেচ্ছা। দেখা যাচ্ছে কিনা নিয়ে মিট দ্য মাইন্ড এর আরেকটি এপিসোড শুরু করছি। এক সেকেন্ড, আমাকে ভিউটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, একটু ধীরে হচ্ছে, যাই করতে না কেন। সো আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর মোকাররম হোসেন। উনি ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে কর্মরত আছেন। উনাকে আমরা এর আগে একটা সেশন এনেছিলাম। তাকে আমরা তার কাছ থেকে আমরা তার অধ্যয়নের বিষয়, দ্যাট ইজ বায়োইনফরমেটিক্স, সে সম্পর্কে আমরা কিছুটা জ্ঞান লাভ করব। আমি আলোচনায় যাওয়ার আগে একটু আমাদের সেপ্টেম্বর মাসে যে আমরা স্ক্যাজুলটা আছে, যারা পোস্টারটা দেখেছেন দ্যাট ইজ ওকে, যারা দেখেনি তাদের জন্য একটু শেয়ার করতে চাই। সো পুরো সেপ্টেম্বর মাস জুড়ে আমরা মোটামুটি সোফার আমি 4টা সেশন প্ল্যান করেছি আপনাদের জন্য। সো একটু যদি দেখাই, কি দেখা যাচ্ছে? ওকে। সো আমরা বায়োইনফরমেটিক্স সেশন রেখেছি আজকের জন্য। এরপরে রেখেছি একজন ডিস্টিংগুইশড মাইক্রোবায়োলজিস্ট, আমি কাল পরশুর মধ্যে পোস্টার হয়তো দিয়ে দেব। এরপরে আসবেন একজন ইন্টারন্যাশনাল ডেন্টিস্ট, উনি যুক্তরাজ্যে কর্মরত আছেন, তিনি তার অভিজ্ঞতা শেয়ার করবেন। আর শেষে আমরা দেখব একটা জায়ান্ট ভাইরাসের বায়োলজি সম্পর্কে। সো সব মিলিয়ে আমরা মানে আমি 4টা সেশন অ্যারেঞ্জ করেছি। আপনাদের যে কোনো ধরনের মতামত পরামর্শ আমাকে জানাতে পারেন, আমি সেভাবে সেশনগুলোকে ভবিষ্যতে অ্যারেঞ্জ করার চেষ্টা করব। সো আজকে আর আমি কথা না বাড়িয়ে আমি আমাদের স্পিকারকে আমি ফ্লোর দিয়ে দিতে চাই। আর একটু স্লো হচ্ছে, সো আমি একটু ক্ষমা চেয়ে নিই, কিছু একটু দেরিতে হচ্ছে। সো স্পিকার, হ্যালো মোকাররম, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, সো ইতিমধ্যে আমরা চেয়েছিলাম কিছু মানুষকে যুক্ত করতে। অলরেডি ইমতিয়াজ নামে একজন যুক্ত হয়েছেন। উনি জাহাঙ্গীরনগরে আমার ছাত্র ছিলেন। আর একজন যুক্ত হওয়ার কথা আছে। সো ইমতিয়াজ আর আরেকজন যুক্ত হলেন এইমাত্র, নাফিজ। সো সব মিলে আমরা 4 জনই এই সেশনটা রান করব। সেখানে ডক্টর মোকাররম, আপনি হচ্ছেন আমাদেরকে শেখাবেন আর আমরা শিখবো। আমরা সবাই আজকে আপনার স্টুডেন্ট। সো মোকাররম, আপনার কাছে শুরুতেই জানতে যাচ্ছি, জাস্ট কি করছেন না করছেন আপনার একটু পরিচয় দিয়ে, অনেকে হয়তো নতুন আজকে জয়েন করছেন, সেটা বলে আপনি যদি একটু শুরু করতেন। আচ্ছা, ধন্যবাদ ডক্টর ফিরোজ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আমি আমার সম্বন্ধে একটু বলে নিচ্ছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স করি, এবং মাস্টার্সে থাকা অবস্থায় আমার একটা কোর্স ছিল ইন্ট্রোডাকশন টু বায়োইনফরমেটিক্স। সেখান থেকে আমি আসলে মূলত উৎসাহী হই বায়োইনফরমেটিক্স উপর রিসার্চ করার জন্য, এবং তার ধারাবাহিকতায় আমি মাস্টার্স করতে আসি ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়, বায়োইনফরমেটিক্স এবং সিস্টেমস বায়োলজি এই সাবজেক্টের উপর মাস্টার্স করি, এবং পরবর্তীতে আমি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করি বায়োইনফরমেটিক্স এর উপর। তারপর আমি বায়োইনফরমেটিক্স এর উপরই পোস্টডক করি কেমব্রিজে, এবং এরপরে বর্তমানে আমি ম্যানচেস্টার ইউনিভার্সিটির ইনস্টিটিউট, একটা ক্যান্সার রিসার্চ ইউকে, ওরা একটা গ্লোবাল বডি যারা ক্যান্সার নিয়ে রিসার্চ করে, এবং মেইনলি বিভিন্ন ক্লিনিক্যাল ট্রায়াল এবং সেই ট্রায়ালগুলোর পরিপ্রেক্ষিতে যে ডেটাগুলো জেনারেটেড হয়, জিনোমিক ডেটা, সেগুলোর উপর অ্যানালাইসিস করে ট্রিটমেন্ট কোর্সটাকে ডিফাইন করা বা নতুন নতুন ড্রাগ ডেভেলপ করা, এই বিষয়টা নিয়ে তারা কাজ করে। এটা একটা সমন্বিত উদ্যোগ। আমার ভূমিকাটা হচ্ছে কম্পিউটেশনাল বায়োলজিস্ট হিসেবে জিনোম ডেটা যেটা আছে, মেইনলি জিনোমিক ডেটা, পাশাপাশি কিছু ট্রান্সক্রিপ্টমিক ডেটা মানে আরএনএসিক ডেটা এবং প্রোটিওমিক্স ডেটা নিয়েও কাজ করা। তো যদিও আমার পিএইচডি ছিল হচ্ছে পুরোপুরি ভাইরাল জিনোমিক্স এর উপর, এরপর আমি যখন পোস্টডক করতে গিয়েছি তখন আমি ব্যাকটেরিয়াল জিনোমিক্স নিয়ে কাজ করেছি, এখন আমি ক্যান্সার জিনোমিক্স নিয়ে কাজ করছি। বাট সবগুলো ক্ষেত্রেই জিনোমিক্স বিষয়টা কমন ছিল, এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে একই স্কিল বা একই দক্ষতা আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন বায়োলজিক্যাল সমস্যা আমি সলভ করার ক্ষেত্রে আমি ইউজ করতে পেরেছি। তো এই হলো আমার ব্যাকগ্রাউন্ড। তো আমি মূলত আসলে কম্পিউটার বিজ্ঞানী ছিলাম, সেখান থেকে এখন
বায়োইনফরমেটিশিয়ান বা কম্পিটিশনাল বায়োলজিস্ট, যেভাবে আমরা বলি না কেন, এখন আমার মেইন এক্সপার্টিসটা হচ্ছে সেখানে। আর আমার কাজের ধরনটা মূলত ছিল হচ্ছে ইনফেকশাস ডিজিজ নিয়ে, বাট এখন সেটা মুভ করে চলে আসছে হলো ক্যান্সার নিয়ে, মূলত লাং ক্যান্সার নিয়ে। ধন্যবাদ মোকাররম। আমি একটু সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করবো ইমতিয়াজকে। ইমতিয়াজ কোথায় আছেন, কি করছেন? আসসালামু সবাইকে, ধন্যবাদ ফিরোজ স্যারকে আমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য, যে লাইভ সেশনে দেওয়ার জন্য। আমি ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়া, ওখানে পিএইচডি করতেছি সেকেন্ড ইয়ারে। আর এর আগে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে সাউথ কোরিয়াতে আরেকটা মাস্টার্স করছি, সেটা শেষ হয়েছে 2019 এবং ওখানে শেষ করে আমি গত বছর এখানে জয়েন করেছি। আর আমার এখানে মেইন কাজ হলো যে ইভলিউশন অফ ব্যাকটেরিয়াল ফ্লাজেলার মোটর। সো আমার প্রজেক্টে বায়োইনফরমেটিক্স মোটামুটি 50% জড়িত। সো এই জন্যই মেইনলি আমার শেখা খুব দরকার। এবং বেসিক কাজ এখানে আমাদের গ্রুপে মোকাররম ভাইয়ের মতোই আছে, মানে এক্সপার্ট আছে বায়োইনফরমেটিক্স এর, তো ওই করে। বাট আমার কাজের জন্য মেইনলি শেখা দরকার। এবং আর রিসেন্টলি আসলে ওয়েট ল্যাবের পাশাপাশি ড্রাই ল্যাব পুরোপুরি এখন ইনভলভ হয়ে গেছে। সো বায়োলজি রিলেটেড সবারই এখন আসলে বায়োইনফরমেটিক্স শেখা দরকার, একটা অ্যাডিশনাল স্কিল হিসেবে। তো এই জন্যই আমার মেইনলি শেখার খুব আগ্রহ এখন। ওকে, নাফিজকে দেখতে পাচ্ছি না। নাফিজের ক্যামেরা অফ, মাইক ও অফ। নাফিজ কি আমাদের সঙ্গে আছেন? আচ্ছা, নাফিজকে আমরা হারিয়ে ফেলেছি। যদি সে পরে যুক্ত হয়, তার পরিচয় আমরা পরে নিয়ে নেব। সো মোকাররম, আপনাকে আমি ফ্লোর দিয়ে দিচ্ছি, ক্লাসরুম আপনার, আপনি আমাদেরকে শেখাতে পারেন। আমি যেটা করব, আমি শুরুতে খুব সংক্ষিপ্ত ভাবে একটা প্রেজেন্টেশন, ফিউ স্লাইডস, আমি একটা কথা বলার চেষ্টা করব। যদিও আমাদের সেশনটা হচ্ছে প্র্যাকটিক্যাল বায়োইনফরমেটিক্স ফ্রম সিকোয়েন্স টু ইনফরমেশন, আজকে আমি কোনো অ্যানালাইসিস করে দেখাবো না, বরঞ্চ আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটু প্রথমে কথা বলে আমি দুটো পেপার আমি এখানে প্রেজেন্ট করার চেষ্টা করব, কিভাবে তারা সিকোয়েন্সকে ইউজ করে ইনফরমেশনকে রিট্রিভ করেছে। আগামীকাল আমি যেটা করব সেটা হচ্ছে এখানকার একটা পেপারের একটা অ্যানালাইসিস আমি রেপ্লিকেট করার চেষ্টা করব, যাতে আজকে মোটামুটি একটা ধারণা হয় যে আমরা কি করেছি, অ্যানালাইসিসটা কি ধরনের বা এখান থেকে আমরা কি বের করার চেষ্টা করছি। কালকে আমরা সেটাকে প্র্যাকটিক্যালি করে দেখাতে পারবো। আশা করছি যে কালকের জন্য বিষয়টা অত ডিফিকাল্ট হবে না, যেহেতু আজকে আমরা মোটামুটি একটা ওভারভিউ দিতে পারবো। তো আমি চেষ্টা করছি আমার স্ক্রিনটাকে শেয়ার করার জন্য। আপনি কতক্ষণ মানে ভাবছেন যে কতক্ষণ হতে পারে দর্শকদের জানানোর জন্য? 1 ঘন্টার মধ্যে শেষ করতে যাচ্ছি। আমি চাচ্ছি না খুব দীর্ঘ করতে, 1 ঘন্টার মধ্যে আমি শেষ করে ফেলতে যাচ্ছি। দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন লাইভে, যে প্ল্যাটফর্ম থেকেই হন না কেন বা যে পেজ থেকে হন না কেন, আপনারা কমেন্ট, ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। যেখানেই বুঝবেন না কমেন্ট করুন, আমরা আমাদের গেস্ট আমাদের মানে সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করবে। ওকে মোকাররম, থ্যাংক ইউ। আমি তাহলে শেয়ার করছি। আমার স্লাইডটাকে দেখা যাচ্ছে? একটু, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, আজকের সেশনটা প্র্যাকটিক্যাল বায়োইনফরমেটিক্স। আমরা বায়োইনফরমেটিক্সটা কিভাবে অ্যাপ্লাই করতে পারি আমাদের যে কোনো একটা বায়োলজিক্যাল প্রবলেম সলভের ক্ষেত্রে, সেটা আমরা দেখব। বাট আমি ফোকাস করব মেইনলি হচ্ছে সিকোয়েন্সকে কিভাবে আমরা ইউজ করতে পারি এবং সেখান থেকে আমরা কিভাবে আমাদের ইনফরমেশনকে বের করে নিয়ে আসতে পারি। যদিও বায়োইনফরমেটিক্স এটার সংজ্ঞা দেওয়াটা খুব কঠিন, খুব ছোটভাবে। বায়োইনফরমেটিক্স হয়তো আজ থেকে 30-35 বছর আগে এটা প্রথমে কয়েন্ড হয়, কিন্তু এখন এটার অ্যাপ্লিকেশনটা অনেক বেশি ফাস্ট এবং বিভিন্ন জন বিভিন্নভাবে বায়োইনফরমেটিক্সকে ডিফাইন করছেন। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে কোনো একটা বায়োলজিক্যাল প্রবলেমকে কম্পিউটেশনাল টুল বা স্ট্যাটিস্টিক্যাল টুল ইউজ করে যদি আমরা সলভ করতে চাই, তাহলে সেটাই আসলে বায়োইনফরমেটিক্স এর অংশ হয়ে যায়।
যদি এখানে কম্পিউটার সায়েন্স বলা হয়েছে এবং বায়োলজি বলা হয়েছে, বাট আমরা জানি যে এর একটা খুব বড় অংশ স্ট্যাটিস্টিক্সও আছে। যখন আমরা বিগ ডেটা নিয়ে কাজ করি তখন স্ট্যাটিস্টিক্স খুব একটা ইম্পর্টেন্ট অংশ হয়ে যায়। আমার কাজের মেইন অংশ ছিল হচ্ছে জিনোমিক্স, এবং আমরা দেখেছি যে গত 20 বছরে বিশেষ করে হিউম্যান জিনোম প্রজেক্ট যখন শেষ হয় 2001-এ, তারপর থেকে নাম্বার অফ সিকোয়েন্সেস যেটা পাবলিকলি অ্যাভেলেবল এটা এক্সপোনেনশিয়ালি বেড়েছে, এবং প্রতি দিন আমরা যদি চিন্তা করে দেখি তাহলে সিকোয়েন্সের সংখ্যা অনেক বেশি বেড়ে যাচ্ছে। এখানে একটা গ্রোথ কার্ভ দেখানো হচ্ছে জেন ব্যাংক থেকে। জেন ব্যাংক একটা পাবলিক রেপোজিটরি যেখানে সিকোয়েন্সকে রাখা হয়। এখানে আমরা দেখবো যে মোটামুটি 1998-2000 থেকে শুরু করে এটার নাম্বার অফ সিকোয়েন্স যেটা জেন ব্যাংকে দেওয়া হয় সেটা পরিমাণ এক্সপোনেনশিয়াল, এবং শুধু এক্সপোনেনশিয়াল বলাটা ভুল হবে, খুব স্টিপ এক্সপোনেনশিয়াল, খুব অনেক অনেক দ্রুত এই সংখ্যাটা বেড়ে যাচ্ছে। কিন্তু সেই তুলনায় বায়োইনফরমেটিক যে সফটওয়্যার গুলো, যে টুল গুলো, যে মেথড গুলো, সেই মেথড গুলো কিন্তু সেভাবে ডেভেলপ হচ্ছে না। তো বায়োইনফরমেটিক্স অ্যানালাইসিসের যে দুইটা মেইন অংশ, সেই দুইটা অংশ, একটা অংশ থাকে হচ্ছে অ্যাকচুয়াল ডেটা নেওয়া এবং সেই ডেটা নিয়ে অ্যানালাইসিস করা এবং বের করার চেষ্টা করা যে সেই ডেটা কি ইনফরমেশন দিচ্ছে। আরেকটা অংশ হচ্ছে এই ডেটাকে ইফেক্টিভলি কম্পিটিশনালি ইনএক্সপেন্সিভ ওয়েতে কিভাবে অ্যানালাইসিস করা যায় সেই জন্য মেথড নিয়ে কাজ করা। তো যারা ম্যাথমেটিশিয়ান, যারা স্ট্যাটিস্টিশিয়ান, কম্পিটিশনাল লোকজন, তারা মেথড ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করে। আবার যারা বায়োলজিস্ট তারা মূলত সেই মেথডগুলোকে ইউজ করে ডেটা অ্যানালাইসিস করে থাকে। আবার ইন বিটুইন পিওর বায়োইনফরমেটিশিয়ান যারা, তারা বোথ কাজটা করে, তারা কিছু মেথড ডেভেলপ করে বা অ্যাপ্রোপ্রিয়েট মেথড চুজ করে এবং তারা অ্যানালাইসিসও করে থাকে। আমি আজকে এবং কালকে মূলত একটা পার্টিকুলার বিষয় নিয়ে কাজ করব। আমি কাজ করব হচ্ছে ডেঙ্গি ভাইরাস নিয়ে। যে কারণে আমি ডেঙ্গিটা চুজ করেছি তার কারণ হচ্ছে যে ডেঙ্গি আমাদের দেশে লোকাল আউটব্রেক হয় প্রতি বছরই। এর পাশাপাশি চিকুনগুনিয়াও আমরা দেখছি গত কয়েক বছর ধরে। এবং যেটা হয় যে মাঝে মাঝে আমরা খবর পাই যে ডেঙ্গি অনেক বেশি কেস হচ্ছে আমাদের দেশে, বিশেষ করে ঢাকা শহরে। এবং আমরা যারা একটু 10, 15, 20 বছর পুরনো ঘটনা মনে রেখেছি, আমরা জানি যে 2000-2001-এর দিকে অনেক বেশি ডেঙ্গি কেস আমরা কিন্তু দেখেছিলাম, এবং সেখানে অনেক মানুষ শক সিনড্রোম বা ডেঙ্গি হেমোরেজিক ফিভারে মারা গেছেন। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলি যে বিষয়টা আমাদের খুব কাছের, আমাদের দেশের মানুষজন খুব সহজে সেই জিনিসটাকে রিলেট করতে পারবে। তো যেহেতু আমার এক্সপার্টিসটা ইনফেকশাস ডিজিজ নিয়ে, তো আমি চেষ্টা করবো হচ্ছে ডেঙ্গি ভাইরাসের একটা পার্টিকুলার দিক নিয়ে কথা বলতে, এবং সেটা হচ্ছে ডেঙ্গি ভাইরাস সিকোয়েন্স থেকে আমরা কিভাবে তথ্যগুলোকে বের করে নিয়ে আসতে পারি। ডেঙ্গি ভাইরাস সম্বন্ধে একটু বলে নিই। এটা একটা আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাস হওয়ার কারণে যেটা হয় যে ও নিজে রেপ্লিকেট করতে পারে না, ওর একটা হোস্ট দরকার হয়। হিউম্যান হোস্ট যখন সে পায়, যখন মানুষের শরীরে ডেঙ্গি ভাইরাসটা প্রবেশ করে, তখন সে নিজেকে রেপ্লিকেট করতে পারে এবং অনেক অনেক কপি তৈরি করতে পারে। এই কপি তৈরি করার জন্য যে মেকানিজমটা, সেই মেকানিজমটা ওর মধ্যে নেই, এই কারণে তার একটা হোস্ট দরকার হয়। ডেঙ্গি ভাইরাসটা একটা সিঙ্গেল ওপেন রিডিং ফ্রেম আমরা বলবো পলিপ্রোটিন তৈরি করে, এবং এখানে 10টা নর্মালি জিন তৈরি হয়। 3টা আমরা জানি যে স্ট্রাকচারাল এবং 3টা হচ্ছে নন স্ট্রাকচারাল। এবং এটা একটা সিঙ্গেল ওপেন রিডিং ফ্রেমের মধ্যে খুবই ছোট্ট একটা ভাইরাস, মাত্র 11 কিলো বেসের মতো। আমরা যদি চিন্তা করি হিউম্যান জিনোমটা প্রায় 3 বিলিয়ন বেস পেয়েছে, তাহলে এটা আসলে খুব ছোট। ব্যাকটেরিয়াও এর থেকে অনেক অনেক গুণ বড় হয়। ডেঙ্গি ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখলাম যে 10টা জিন আছে। নর্মালি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডেঙ্গি ভাইরাস পুরোটাই আমরা, যেহেতু খুব ছোট, আমরা পুরোটাই সিকোয়েন্স করে ফেলতে পারি, যেটাকে আমরা বলি হোল জিনোম সিকোয়েন্স। কিন্তু পরীক্ষা করে দেখা গেছে যে একটা ডেঙ্গি তার নেচার বা তার ইনফেকশাসনেস এটা বোঝার জন্য আমাদের আসলে পুরো ভাইরাসটাকে সিকোয়েন্স করা দরকার নেই। আমরা শুধুমাত্র এনভেলপ জিনটা যদি আমরা সিকোয়েন্স করি সেটা যথেষ্ট, যেটা আমাদের জন্য অনেক কস্ট এফেক্টিভ। কারণ হচ্ছে তাহলে আমাদের পুরো ভাইরাসটাকে সিকোয়েন্স করা দরকার হচ্ছে না। ওই একই খরচে আমরা অনেক বেশি এনভেলপ আমরা হচ্ছে সিকোয়েন্স করতে পারবো, অনেক বেশি ভাইরাল স্ট্রেনের। এখানে একটা কম্পারিজন দেওয়া হয়েছে, এটা একটা ম্যাক্সিমাম লাইকলিহুড ফাইলোজেনি, একটা ফাইলোজেনেটিক ট্রি তৈরি করা। একটু বলে নিই, ফাইলোজেনেটিক ট্রি হচ্ছে যখন আমাদের কাছে সিকোয়েন্স গুলো থাকে,
আমরা ফাইলোজেনেটিক ট্রি এর মাধ্যমে সিকোয়েন্স গুলো একজন আরেকজনের সাথে কিভাবে সম্পর্কিত, কিভাবে রিলেটেড, সেটা একটা ট্রি স্ট্রাকচারের মাধ্যমে আমরা দেখতে পারি। এই ফিগারটাতে যদি আমরা দেখি, আমাদের বায়ে এবং ডানে, বাম পাশেরটা হচ্ছে হোল জিনোম সিকোয়েন্সটা নিয়ে মোটামুটি 10 কিলো বেসের বেশি ডেটা নিয়ে এই ফাইলোজেনেটিক ট্রিটা তৈরি করা হয়েছে। ডান পাশে এটা শুধুমাত্র এনভেলপ প্রোটিন নিয়ে, যেটা হচ্ছে 1.5 কিলো বেস এর মতো। এবং আমরা যদি খেয়াল করে দেখি যে দুটো ফাইলোজেনেটিক ট্রি এর স্ট্রাকচারটা অলমোস্ট সেম, এবং আমরা যদি আরো গভীরভাবে দেখি আমরা দেখবো যে এটা কয়েকটা ভিন্ন, আমরা এটাকে ক্লাস্টার বলি সাধারণত, বা ক্লেইড বলি, বিভিন্ন ভাগে বিভক্ত। যদি আমরা আর একটু ভালো মতো দেখি তাহলে আমরা দেখবো যে এক একটা ব্রাঞ্চ বা এক একটা ক্লেইড ডেঙ্গি ভাইরাসের এক একটা সেরোটাইপকে ডিনোট করে। আমরা জানি যে ডেঙ্গি ভাইরাসের 4টা সেরোটাইপ আছে, আবার এক একটা সেরোটাইপ যেমন 1, এটাকে আবার আমরা বিভিন্ন জেনোটাইপে ভাগ করতে পারি। একটু আমি বলে নিই যে সেরোটাইপ এবং জেনোটাইপের মধ্যে পার্থক্যটা। সেরোটাইপ হচ্ছে ভাইরাসটা আমাদের যে সেরোলজিক্যাল যে বিহেভিয়ারটা সেটা কিভাবে করে তার উপর ভিত্তি করে ভাগ করা, আর জেনোটাইপটা শুধুমাত্র তার সিকোয়েন্সের উপর বেস করে, তার সিকোয়েন্সটা কেমন তার উপর বেস করে এটাকে ফার্দার ডিভাইডেড করা হয়েছে অনেকগুলো জেনোটাইপে। তো আমরা দেখছি যে ডেঙ্গি ভাইরাস সম্বন্ধে জানার জন্য আমাদের আসলে পুরো ভাইরাসটাকে সিকোয়েন্স করা দরকার নেই। আমরা এনভেলপ জিনটাকে যদি আমরা সিকোয়েন্স করি তাহলে আসলে আমরা অনেক ইনফরমেশন পেয়ে যেতে পারি। আমরা আসলে কিভাবে এই ধরনের সিকোয়েন্স গুলোকে অ্যানালাইসিস করি? তো প্রথমে যেটা হয় সেটা হচ্ছে আমরা যদি আমাদের দেশের কথা চিন্তা করি তাহলে আমাদের হসপিটালগুলোতে রোগী আসে, তাদের বিভিন্ন সিমটম থাকে, যে সিমটম গুলো থেকে ডক্টররা হয়তো ধারণা করেন যে তার ডেঙ্গি ভাইরাস হতে পারে। এবং সে ডেঙ্গি ভাইরাসের ক্ষেত্রে, অন্য ভাইরাসের ক্ষেত্রে আমরা ইদানিং সার্স কোভিড দেখছি, সেক্ষেত্রেও পরীক্ষাগারে পরীক্ষার মাধ্যমে সেরাম টেস্টের মাধ্যমে তারা বের করতে পারেন যে এই সেরামটার মধ্যে কোনো একটা পার্টিকুলার ভাইরাসের উপস্থিতি আছে কিনা। খুব স্পেসিফিক টেস্ট করে বের করা যায় যে ওই রোগীটা ওই মুহূর্তে ওই ভাইরাসটা দ্বারা আক্রান্ত কিনা। ডেঙ্গি ভাইরাসটা সেরকম, হসপিটাল সেটিং এ, ক্লিনিক্যাল সেটিং এ তারা এটাকে বের করতে পারেন যে রোগী কোন একটা পার্টিকুলার ভাইরাসে আক্রান্ত কিনা। বাট সেটা হচ্ছে নির্ধারণ করা যে কোন একটা পার্টিকুলার ভাইরাস ইনফেকশন হয়েছে কিনা। এরপর যেটা করা হয় সেটা হচ্ছে ল্যাবরেটরি সেটিং এ ওই ভাইরাসটাকে আলাদা করা হয়। আর আমরা যদি কোন একটা জিন নিয়ে কাজ করি তাহলে যেমন এনভেলপ জিন, সেক্ষেত্রে স্পেসিফিক প্রাইমার ইউজ করে সেই জিনটাকে আলাদা করা হয় এবং তারপরে সিকোয়েন্সিং করা হয়। আজ থেকে 10-15 বছর আগে মূলত সিকোয়েন্সিং করা হতো স্যাঙ্গার সিকোয়েন্সিং ইউজ করে, শর্টগান সিকোয়েন্সিং যেটাকে বলে, যেটা এক্সপেন্সিভ ছিল। এখন সিকোয়েন্সিংটা মূলত হয় নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং। দুটো সিকোয়েন্সিং এর মধ্যে পার্থক্য হচ্ছে যে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এ ম্যাসিভলি প্যারালাল সিকোয়েন্সিং করা যায়, যে কারণে কস্ট অনেক কমে আসে, খরচ অনেক কমে আসে। এবং এই কারণে আমরা দেখছি যে আমাদের পাবলিক রেপোজিটরি, যেটা জেন ব্যাংক বলি বা অন্য যে কোনো রেপোজিটরিতে প্রচুর ভাইরাল সিকোয়েন্স গুলো কিন্তু আপলোডেড হচ্ছে, কারণ অনেক কম খরচে আমরা এই ভাইরাস গুলোকে সিকোয়েন্স করতে পারছি। বাট সমস্যা যেটা হয় সেটা হচ্ছে একটা ভাইরাসকে বা একটা ভাইরাসের একটা পার্টিকুলার জিনকে সিকোয়েন্স করাটাই শেষ না, সেটা শুধুমাত্র আমাদের ডেটা, আমরা এখান থেকে আসলে কোনো ইনফরমেশন পাই না। যদি আমরা ইনফরমেশন পেতে চাই তাহলে আমাদের আরো অনেক অ্যানালাইসিস করতে হয়। তো সবার প্রথমে যে অ্যানালাইসিসটা করা আমাদের দরকার সেটা হচ্ছে এর কোয়ালিটি কন্ট্রোল করা। কোয়ালিটি কন্ট্রোল বলতে আমরা আসলে অনেক কিছুকে এখানে ইনক্লুড করতে পারি। আমরা ইনক্লুড করতে পারি প্রথমে বের করা যে আসলে কি আমরা একটা ডেঙ্গি ভাইরাসকে পাচ্ছি কিনা। আমি এখন থেকে যা কিছু বলবো আমি ডেঙ্গি ভাইরাস কে উদ্দেশ্য করেই বলবো। তো একটা ভাইরাস সিকোয়েন্স পাওয়ার পরে আমাকে প্রথমে যেটা চেক করে দেখতে হবে যেটা আসলে ডেঙ্গি ভাইরাস সিকোয়েন্স কিনা। আবার ভাইরাসের ক্ষেত্রে, বিশেষ করে আরএনএ ভাইরাসের ক্ষেত্রে একটা বড় সমস্যা হলো ভাইরাসগুলো যদি এমন হয় যে একই সাথে 2টো বা 3টা বা আরো বেশি ডিফারেন্ট ভাইরাস একসাথে একটা হোস্টকে ইনফেক্ট করতেছে, সেক্ষেত্রে রিকম্বিনেশন হওয়ার একটা সম্ভাবনা থাকে, যেখানে দুটো ভাইরাসের 2টা অংশ একসাথে হয়ে একটা সিঙ্গেল ভাইরাস তৈরি করে। তো সেই বিষয়গুলো আসলে বের করা দরকার যে আমি যে ভাইরাসটাকে পেয়েছি সেই ভাইরাসটা একটা রিকম্বিনেন্ট ভাইরাস কিনা। ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রেও রিঅ্যাসর্টমেন্ট হয়, তো এই জিনিসগুলো বের করাটা আসলে জরুরি। এইচআইভির ক্ষেত্রেও কো ইনফেকশনে রিকম্বিনেন্ট হয়।
তো কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে মূলত হচ্ছে সেই বিষয়গুলোকে দেখা যে আমার সিকোয়েন্সটার কোয়ালিটি কেমন, আমি সিকোয়েন্স যেটা বলছি ডেঙ্গি সেটা আসলে ডেঙ্গি ভাইরাস কিনা, এটা একটা রিকম্বিনেন্ট ভাইরাস কিনা। তো যখন আমরা মোটামুটি সন্তুষ্ট যে আমার যে সিকোয়েন্স আছে, যে সেট অফ সিকোয়েন্সেস আছে, সেই সিকোয়েন্স সেট গুলো আমরা যেই ভাইরাস স্পিসিস ভাবছি সেই ভাইরাস স্পিসিসকে বিলং করে এবং তার কোয়ালিটি হচ্ছে আমরা রিলাই করতে পারি, দেন আমরা ফার্দার কম্পিটিশনাল অ্যানালাইসিসে চলে যাই। এবং সিকোয়েন্সের ক্ষেত্রে সবার প্রথম আমরা যে জিনিসটা করার চেষ্টা করি সেটা হচ্ছে সিকোয়েন্সের হোমোলজিটাকে এস্টাবলিশ করার চেষ্টা করি, বের করার চেষ্টা করি যে আমার যে সিকোয়েন্স গুলো আছে সেই সিকোয়েন্স গুলো তার যে কমন অ্যানসেস্টার সেই অ্যানসেস্টার থেকে চেঞ্জ হচ্ছে কিনা, মিউটেশন হচ্ছে কিনা, বা কোনো পরিবর্তন হচ্ছে কিনা। সবচেয়ে কমন যে ওয়েটা এই বিষয়টা দেখার জন্য সেটা হচ্ছে সিকোয়েন্স অ্যালাইনমেন্ট। সিকোয়েন্স অ্যালাইনমেন্টের মাধ্যমে আমরা একটা গ্রুপ অফ সিকোয়েন্সকে আমরা অ্যালাইন করতে পারি, যেখানে প্রত্যেকটা বেস কে আমরা অ্যালাইন করি এবং এক একটা বেস সাধারণত নির্ধারণ করে হচ্ছে তারা কোন কমন অ্যানসেস্টার থেকে এসছে। নর্মালি এটা একটা 2-ডাইমেনশনাল অ্যারের মতো, যেখানে রোজ গুলো হয় হচ্ছে এক একটা সিকোয়েন্স, কলামস গুলো হয় হচ্ছে এক একটা বেস পজিশনস, এবং প্রত্যেকটা সেল যদি আমরা বলি সেখানে আমাদের এক একটা করে নিউক্লিওটাইড থাকে, ATCG। এবং যদি আমরা দেখি যে এক একটা কলামে একটা বেস পজিশনে সাইট বলা হয় অনেক সময়, যদি একের অধিক বেস থাকে সেক্ষেত্রে আমরা বলি যে কোনো একটা পার্টিকুলার সিকোয়েন্সের ক্ষেত্রে ওই পজিশনটাতে একটা মিউটেশন হয়েছে। শুধুমাত্র যে পয়েন্ট মিউটেশন হবে, বেস রিপ্লেসমেন্ট হবে তা না, অনেক সময় ইনসারশন এবং ডিলিশন হয়। এই সব কিছুই সিকোয়েন্স অ্যালাইনমেন্টের মাধ্যমে আমরা আসলে বের করতে পারি। বাট যখন আমরা সিকোয়েন্স অ্যালাইনমেন্টটা করি তখন আমরা বের করতে পারি যে সিকোয়েন্স গুলো পরিবর্তিত হয়েছে কিনা, কিন্তু কোন সিকোয়েন্সটা কোন সিকোয়েন্সের সাথে রিলেটেড, বা কোন সিকোয়েন্সটা কোন সিকোয়েন্সের কাছ থেকে এসছে, বা অনেক ক্ষেত্রে ইনফেকশনের ক্ষেত্রে আমরা যদি বের করতে চাই যে এই ইনফেকশনটা কোন হোস্ট থেকে এসছে, এগুলোর জন্য আমাদেরকে ফাইলোজেনেটিক ট্রি রিকনস্ট্রাক্ট করতে হয়। এবং ফাইলোজেনেটিক ট্রি রিকনস্ট্রাকশনটা মেইনলি আমরা করি হচ্ছে সিকোয়েন্স অ্যালাইনমেন্ট থেকে। অ্যালাইনমেন্ট ফ্রি ফাইলোজেনেটিক রিকনস্ট্রাকশনও হয়, বাট সবচেয়ে পপুলার হচ্ছে একটা ফাইলোজেনেটিক ট্রি তৈরি করা তার সিকোয়েন্স অ্যালাইনমেন্ট থেকে। এবং সিকোয়েন্স অ্যালাইনমেন্টের থেকে আমরা কম্পিটিশন টুল ইউজ করে যখন ফাইলোজেনেটিক ট্রি তৈরি করি তখন আমরা সাধারণত এটা একটা বাইনারি ট্রি হয়, যার মানে হচ্ছে দুটো সিকোয়েন্স সাধারণত তারা নেইবার হয়, এবং এভাবে আমরা একটা ট্রি স্ট্রাকচার পাই, যে ধরনের ছবি আমি আগে দেখিয়েছি। ফাইলোজেনেটিক ট্রিটা মেইনলি আমাদেরকে ইনফরমেশন দেয় যে সিকোয়েন্স গুলো তারা কতটুকু নিজেদের মধ্যে রিলেটেড অথবা কতটুকু তারা ক্লোজার, কিন্তু এর বেশি ইনফরমেশন আমরা সাধারণত ফাইলোজেনেটিক ট্রি শুধুমাত্র থেকে পাই না। যদি আমরা এর থেকে আরো বেশি কিছু ইনফরমেশন আনতে চাই, আমরা দুটো পেপার আজকে দেখবো যেখানে আমরা দেখবো যে তারা ফাইলোজেনেটিক ট্রি থেকে বিয়ন্ড আরো অনেক কিছু বের করেছে। যেমন আমরা বের করতে পারি যে এই ভাইরাসটা কি পরিমাণ রেটে মিউটেট করতেছে, তার মিউটেশনাল রেট আমরা বের করতে পারি। আমরা বের করতে পারি যে টাইম টু মোস্ট রিসেন্ট কমন অ্যানসেস্টার, মানে এই ভাইরাসটা এই পপুলেশনে, আমরা যদি একটা পার্টিকুলার পপুলেশন দেখি কবে থেকে সার্কুলেট হওয়া শুরু করেছে। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, ইবোলা ভাইরাসের ক্ষেত্রে ফাইলোজেনেটিক ট্রি ইউজ করে তারা বলেছিল যে 2013 ডিসেম্বরে এই ভাইরাসটা লাইবেরিয়াতে সার্কুলেট করা শুরু করে। এটা শুধুমাত্র জিনোমিক ডেটার উপর বেস করে। আমরা জানি যে অনেক জায়গায় আমাদের এপিডেমিওলজিক্যাল যে সার্ভেলেন্স সেটা হওয়া সম্ভব না, যেমন বাংলাদেশে আমরা আসলে সার্সের ক্ষেত্রে, কোভিড এর ক্ষেত্রে আমরা দেখেছি যে এই রোগীগুলো কোত্থেকে আসছে, ঠিক কত তারিখে আসছে, এরা কি ইটালি থেকে আসলো নাকি চায়না থেকে আসলো, এই বিষয়গুলো কিন্তু আমরা এপিডেমিওলজিক্যালি বের করতে পারিনি, কিন্তু সিকোয়েন্স ডেটা দিয়ে আমরা এই জিনিসগুলো বের করার চেষ্টা করতে পারি। আমরা অনেক বেশি আর নট এই শব্দটা শুনেছি, এই টার্মটা ইউজ করেছি যে ইনফেকশনটা রেটটা কত, একজন ইনফেক্টেড পারসন কতজনকে ইনফেক্ট করছে। স্পেশালাইজড টুল আছে যে টুলগুলো দিয়ে আমরা ফাইলোজেনেটিক ট্রি এবং সিকোয়েন্স ইউজ করে আমরা আর নটের ভ্যালুটা বের করতে পারি। তো একটা ভাইরাল জিনোমিক অ্যানালাইসিস মোটামুটি প্রথমে সিকোয়েন্স কালেক্ট করা, মেক শিওর করা যে সিকোয়েন্সটা গুড কোয়ালিটি, তারপর তাকে অ্যালাইন করা, দেন ফাইলোজেনেটিক ট্রি রিকনস্ট্রাক্ট করা, এবং দেন আরো মেটা ডেটা, আরো ইনফরমেশন উপর বেস করে ফার্দার ডাউনস্ট্রিম অ্যানালাইসিস করা। একটা উদাহরণ আমি এখানে দেই, এটা একটা পেপার 2007-এর একটা পেপার, জাপান থেকে এটা পাবলিশ করা হয়েছে, যেখানে তারা দেখার চেষ্টা করেছে ফাইলোজেনি ইউজ করে ডেঙ্গি ভাইরাস যেগুলো আইসোলেটেড হয়েছে জাপানে, তারা আসলে কোন কোন দেশ থেকে এসছে। 2007-এ জাপানে
নিজস্ব ডেঙ্গি কেস ছিল না, যেখানে সার্কুলেটেড হচ্ছে এবং একটা মানুষ থেকে আরেকটা মানুষে ভেক্টর ইউজ করে এডিস মশার মাধ্যমে একটা লোকালিটিতে ডেঙ্গি ভাইরাসটা ছড়াচ্ছে, এরকম কোনো তাদের ইনফরমেশন ছিল না। বাট তারা প্রতি বছরই 50 জন 60 জন করে কেস পেত যারা ডেঙ্গিতে আক্রান্ত, এবং তারা তাদের ট্রাভেল রেকর্ড দেখে তারা বুঝতে পারতো যে তারা আসলে ডেঙ্গিটা অন্য কোনো একটা দেশে ইনফেক্টেড হয়েছে এবং তারপরে তারা জাপানে প্রবেশ করেছে। তো এই পুরো অ্যানালাইসিসটা তারা ফাইলোজেনেটিক ট্রি কনস্ট্রাকশনের মাধ্যমে করেছে, এবং তারা শুধুমাত্র এনভেলপ জিনটাকেই ইউজ করেছে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি এই স্ক্রিন শেয়ারিংটাকে বন্ধ করব এবং আমি চলে যাব হচ্ছে সেই পেপারটাতে। সেখান থেকে আমি দেখানোর চেষ্টা করব হচ্ছে তারা আসলে সিকোয়েন্সকে ইনফরমেশনকে ইউজ করে কিভাবে তাদের যে অ্যানালাইসিস রেজাল্ট সেটা কিভাবে প্রেজেন্ট করেছে। আমি একটু এর মাঝখানে যারা দুজন আছে তাদেরকে জিজ্ঞেস করি যে আমি যেই পেসে কথা বলছি এটা ঠিক আছে? হ্যাঁ ভাই, বুঝতে ঠিক আছে। তো আমি পেপারটাতে চলে যাই। খুব ইন্টারেস্টিং একটা পেপার। এখানে ওরা যেটা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে phylogenetic analysis. আমি আবারও স্ক্রিন শেয়ার দিচ্ছি। পেপারটা দেখা যাচ্ছে? ফিরোজ, দেখা যাচ্ছে। ওকে। তো এখানে মেইনলি ওরা যেটা করার চেষ্টা করেছে সেটা হচ্ছে phylogenetic ট্রি জেনারেট করেছে সিকোয়েন্স ইনফরমেশন থেকে, এবং তারা বের করার চেষ্টা করেছে যে পেশেন্ট গুলো তারা কোন দেশে ইনফেক্টেড হয়েছে এবং ওই দেশগুলোতে আসলে কোন সেরোটাইপ এবং কোন জেনোটাইপের ডেঙ্গি ভাইরাস সার্কুলেটেড হচ্ছে। এখন একটা কোশ্চেন আসতে পারে যে এই ইনফরমেশনটা জানাটা জরুরি কেন? কারণ আমরা যেহেতু জানতেই পারছি ট্রাভেল ইনফরমেশন থেকে যে এই রোগী আমি বলতে পারি যে ফিলিপিন থেকে আসছে, এবং যেহেতু ফিলিপিনে এটা একটা ট্রপিক্যাল কান্ট্রি, এখানে ডেঙ্গি ভাইরাস ইনফেকশন আছে, তো সে ওখান থেকে ইনফেকশন নিয়ে জাপানে এসছে এবং সেখানে সে সুস্থ হয়েছে, তার পক্ষে আর নতুন কাউকে ইনফেক্ট করা সম্ভব না। তাহলে এই ইনফরমেশনটা আমরা কেন জানতে চাই? ইনফরমেশনটা জানতে চাই এই কারণে, কারণ আমরা জানি যে ডেঙ্গি ভাইরাসের যে 4টা সেরোটাইপ আছে, প্রথম একটা সেরোটাইপ দিয়ে আক্রান্ত হলে এটা মাইল্ড একটা ফিভার হয়। সাধারণত সাবসিকুয়েন্ট ইনফেকশন বাই অ্যানাদার সেরোটাইপ অর জেনোটাইপ, সেক্ষেত্রে কিন্তু রোগীর চান্স থাকে হচ্ছে আরো সিভিয়ার ইনফেকশনের, এবং অনেক ক্ষেত্রে হেমারেজিক ফিভার হয় এবং অনেক ক্ষেত্রে শক সিনড্রোমে গিয়ে রোগী মারা যেতে পারে। তো আমরা যদি জানি যে কোন দেশগুলোতে কোন ধরনের ভাইরাস সার্কুলেটেড হচ্ছে এবং আমার দেশে কোন কোন দেশ থেকে ইম্পোর্ট হচ্ছে, সেক্ষেত্রে পাবলিক হেলথ যে ডিসিশনসগুলো সেই ডিসিশনসগুলো মেক করা অনেক সহজ হয়। ওরা এখানে যেটা করেছে সেটা হচ্ছে 33টা ডেঙ্গি ভাইরাস এনভেলপ জিন সিকোয়েন্স করেছে, কিন্তু এই 33টা হচ্ছে তাদের নিজস্ব কেস, যে কেসগুলো জাপানে হয়েছে। এখান থেকে আমরা গ্লোবাল কোনো ইনফরমেশন পাবো না, যে কারণে ওরা জেন ব্যাংক থেকে ওই সময়ে যেই সিকোয়েন্স গুলো অ্যাভেলেবল ছিল ডেঙ্গি ভাইরাসের 1, 2, 3, 4 এর, তারা সেগুলোকে কালেক্ট করে সেগুলো শুধুমাত্র এনভেলপ জিনটাকে ইউজ করে তারা phylogenetic ট্রি জেনারেট করেছে। যেহেতু জেন ব্যাংক একটা পাবলিক রিপোজিটরি, আমরা এখানে যে এক্সেশন নাম্বার গুলো আছে সেই এক্সেশন নাম্বার দিয়ে ওদের সম্বন্ধে ইনফরমেশন আমরা জানতে পারি। বাট আমি সরাসরি চলে যাব হচ্ছে phylogenetic ট্রিতে। ওরা যেটা করেছে সেটা হলো ডেঙ্গি ভাইরাসের 4টা যে ডিফারেন্ট সেরোটাইপ আছে সেই সেরোটাইপ গুলোকে আলাদা করে তারা সিকোয়েন্স অ্যালাইনমেন্ট করেছে এবং সেখান থেকে phylogenetic ট্রি জেনারেট করেছে। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি phylogenetic ট্রি অফ ডেঙ্গি ভাইরাস 1, এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন দেশের ডেঙ্গি ভাইরাস তারা পেয়েছে জেন ব্যাংক থেকে। এখানে ব্রাজিল আছে, প্যারাগুয়ে, মূলত এটা হচ্ছে সাউথ আমেরিকা, এখানে জ্যামাইকা আছে, প্যারাগুয়ে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যখন এই সিকোয়েন্স গুলো আমরা দেখছি তারা মোটামুটি একটা ক্লেইড তৈরি করছে, তারা একটা ক্লাস্টার, তারা খুবই ক্লোজলি রিলেটেড বলে তারা একসাথে এসছে, এবং আমরা দেখছি যে মোটামুটি একই দেশ থেকে বা কাছাকাছি দেশ থেকে যে ভাইরাস গুলো আছে তারা মোটামুটি কিন্তু নিজেরা ক্লাস্টার করছে। এর থেকে বোঝা যায় যে ভাইরাসটা ওই দেশগুলোতে লোকালি ট্রান্সমিটেড হচ্ছে, এবং যে কারণে ভাইরাসগুলোর মধ্যে অনেক বেশি আমরা মিল খুঁজে পাচ্ছি। সিমিলারলি আমরা এখান থেকে দেখতে পারি যে আমাদের
এই ভাইরাসের ক্ষেত্রে যদি আমরা স্পেসিফিক ভাইরাসগুলো দেখি, আমরা দেখব যে তারা নিজেদেরকে জেনোটাইপ দ্বারাও কিন্তু ক্লাস্টার্ড হয়েছে। তার মানে এক একটা জেনোটাইপ তারা ফাইলোজেনেটিক্যালি খুব ক্লোজলি রিলেটেড এবং সেই কারণে তারা হচ্ছে ক্লাস্টার করেছে। এখানে আমরা জেনোটাইপ 5 পাচ্ছি, এখানে আমরা 4 পাচ্ছি, এখানে 1 পাচ্ছি, এখানে আমরা 3 পাচ্ছি যেটা সিলভাইটিক, জেনোটাইপ 2 পাচ্ছি, এবং এখানে আরেকটা আমরা জেনোটাইপ 5 আমরা পাচ্ছি। এবং প্রতি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কাছাকাছি যে নেইবারিং কান্ট্রিগুলো তাদের সিকোয়েন্স গুলো কিন্তু নিজেরা খুব ক্লোজলি ম্যাচ করতেছে। যেমন এখানে আমরা থাইল্যান্ড, ক্যাম্বোডিয়া, সিঙ্গাপুর, ওদেরকে আমরা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এদেরকে আমরা পাচ্ছি আমাদের সাউথ ইস্ট যে অংশটুকু। শুধুমাত্র এই ফাইলোজেনেটিক ট্রিটাকে যদি আমি ফোকাস করি তাহলে আমি দেখব যে ওরা যে সিকোয়েন্স গুলো নিয়ে কাজ করেছে সেই সিকোয়েন্স গুলো পাশে ওরা একটা ট্রায়াঙ্গেল দিয়েছে যাতে আমরা এটাকে সহজে আইডেন্টিফাই করতে পারি। এবং আমরা এখান থেকে খেয়াল করে দেখব যে এখানে যখন আমরা একটা পার্টিকুলার সিকোয়েন্স দেখছি সেখানে দেখাচ্ছে এই সিকোয়েন্স যেই রোগীটার শরীর থেকে নিয়ে আসা হয়েছিল সে থাইল্যান্ড, ক্যাম্বোডিয়া এবং থাইল্যান্ড এরকম দেশগুলোতে সে ঘুরে আসছে। এখানে আমরা আরেকটা সিকোয়েন্স দেখছি যেটা শুধুমাত্র ক্যাম্বোডিয়াতে আছে, এখানে আরেকটা হচ্ছে থাইল্যান্ড। এবং আমরা দেখছি যে এই সিকোয়েন্সটা ক্যাম্বোডিয়ার একটা সিকোয়েন্সের সাথে খুবই ক্লোজলি রিলেটেড হচ্ছে। এবং এখানে যখন আমরা দেখছি থাইল্যান্ডের সিকোয়েন্সটা ইন্ডিয়ার সাথে খুব ক্লোজলি রিলেটেড হচ্ছে। তো শুধুমাত্র একটা ফাইলোজেনেটিক ট্রি আমি যদি নাও জানতাম যে এই রোগীটা অন্য কোনো একটা দেশে থেকে এসছে, সেক্ষেত্রে কিন্তু আমি বলতে পারতাম যে এই রোগীটার যে ভাইরাসটা আমরা পাচ্ছি সেই ভাইরাসটা দেখে মনে হচ্ছে যে এই ভাইরাসটা থাইল্যান্ডে যে ভাইরাস ডেঙ্গি ভাইরাস সার্কুলেট হচ্ছে তার সাথে খুবই রিলেটেড। এবং সেই ক্ষেত্রে আমরা তার ট্রাভেল ইনফরমেশন গুলো জিজ্ঞেস করতে পারি এবং তাকে জিজ্ঞেস করতে পারি যে আপনি রিসেন্টলি থাইল্যান্ডে গিয়েছেন কিনা অথবা সাউথ ইস্ট এশিয়ান কোনো কান্ট্রিতে আপনি গিয়েছেন কিনা। তো মলিকুলার সিকোয়েন্স ইউজ করে আমরা খুব সহজে কিন্তু মোটামুটি একটা ধারণা পেতে পারি তার এপিডেমিওলজি সম্বন্ধে। সিমিলারলি আমরা যদি ডেঙ্গি ভাইরাস 2টা খেয়াল করি, এখানে আরেকটা ট্রি সেখানে আছে, সেখানেও আমরা দেখছি যে তারা জেনোটাইপ দিয়ে ভাগ হচ্ছে। এবং আমরা যদি এই ট্রায়াঙ্গেল গুলো খেয়াল করে দেখি তাহলে আমরা দেখবো যে তারাও খুব ক্লোজলি রিলেটেড হচ্ছে বেসড অন কোন কান্ট্রিতে ওই রোগীটা ট্রাভেল করেছিল। এবং সেই ট্রাভেল ইনফরমেশনের উপর বেস করে আমরা দেখতে পারি যে সেই দেশগুলোতে কোন ধরনের ভাইরাস সার্কুলেটেড হচ্ছে। এই জিনিসটা আরেক দিক থেকে ইম্পর্টেন্ট, যদি আমরা খেয়াল করে দেখি যে কোন একটা পার্টিকুলার ভাইরাস অন্য একটা দেশ থেকে ইম্পোর্টেড হচ্ছে, যেমন ডেঙ্গি, যেমন আমরা করোনা ভাইরাসের ক্ষেত্রে একই কথা বলতে পারি, সেক্ষেত্রে আমরা কিন্তু রোগীর ভাইরাসটাকে ফাইলোজেনেটিক অ্যানালাইসিস করে বলতে পারি যে এই ভাইরাসটা আসলে কোন জায়গা থেকে আসছে। অনেক ক্ষেত্রে যখন সেকেন্ডারি ইনফেকশন হয়, সেকেন্ডারি ইনফেকশন বলতে আমরা বোঝাচ্ছি কোন একটা রোগী, করোনা ভাইরাসের রোগী হয়তো চীন থেকে এসছে এবং তারপর সে তার পরিবারের সদস্যের মধ্যে ছড়িয়েছে এবং তার বন্ধু বান্ধব তার এলাকায় ছড়িয়েছে, তখন সেই ভাইরাসটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে এই ভাইরাসটার আসলে অরিজিনটা কোথায়। আমরা বলতে পারবো যে এই ভাইরাসটা আসলে এসছে চীন থেকে। এবং অনেক ক্ষেত্রে ভাইরাসের যে মিউটেশনস গুলো, সেই মিউটেশনস গুলো স্পেসিফিক একটা সিগনেচার আমরা অ্যালাইনমেন্ট থেকে খুঁজে বের করতে পারি এবং সেখান থেকে আমরা বলতে পারি যে এই ভাইরাসটা হয়তো চীন থেকে অরিজিনেটেড হয়েছে। এবং তার উপর বেস করে ট্রিটমেন্টের ধরনটাও কিন্তু ডিফারেন্ট হতে পারে। সিমিলারলি ওরা ডেঙ্গি ভাইরাস 3 এর ক্ষেত্রেও একই কাজ করেছে এবং পরবর্তীতে ওরা ডিসকাশনের মধ্যে যেটা বলেছে সেটা হচ্ছে যে এই ফাইলোজেনেটিক ট্রি ইউজ করে তারা প্রথমে কনফার্ম করেছে যে আমরা যে ভাইরাসগুলোকে দেখছি এখানে ফাইলোজেনেটিক ট্রিতে তাদের অরিজিনটা ওই ইনফেক্টেড পেশেন্ট যে দেশ থেকে ট্রাভেল করে আসছে সেই দেশের সাথে ম্যাচ করে। এবং যখন মাল্টিপল কান্ট্রি ট্রাভেল করেছে, কোন একটা বিজনেস ট্রিপ ছিল, হয়তো সে মাল্টিপল কান্ট্রি ট্রাভেল করেছে, তখন আমরা পিন পয়েন্ট করে বলতে পারি হয়তো তার ইনফেকশনটা ওই দেশটাতে হয়েছে। যখন সে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ভিজিট করলো একটা সিঙ্গেল ট্রিপে, যদি আমরা দেখি যে ভাইরাসটা অনেক বেশি ম্যাচ করছে থাইল্যান্ডের স্ট্রেনগুলোর সাথে, তাহলে আমরা বলতে পারবো যে অনেক বেশি সম্ভাবনা আছে যে এই ভাইরাসটা সে ইনফেক্টেড হয়েছে হলো থাইল্যান্ড থেকে। কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে এখানে শুধুমাত্র সিকোয়েন্স ইনফরমেশনটাকে ইউজ করা হয়েছে এবং মেটা ডেটা সিকোয়েন্সের সাথে এক্সট্রা ডেটা হিসেবে শুধুমাত্র কান্ট্রিটাকে ইউজ করা হয়েছে, কোন কান্ট্রিতে এই সিকোয়েন্সটাকে স্যাম্পল করা হয়েছে এবং ওই রোগী
ট্রাভেলার সে কোন কোন দেশ ট্রাভেল করেছে সেটা ইউজ করা হয়েছে। এখানে সিকোয়েন্সটা বিশেষ করে জিন ব্যাংকের ক্ষেত্রে সিকোয়েন্সটা কোন সালে স্যাম্পল কালেক্ট করা হয়েছিল বা এই সিকোয়েন্সের আর যে অন্য ইনফরমেশন গুলো সেই ইনফরমেশন কোন কোন মাসে সিকোয়েন্স করা হয়েছিল এই বিষয়ে কোনো ইনফরমেশন এখানে কিন্তু ইউজ করা হয়নি। তো এটা খুব বেসিক, আমি বলছি বেসিক একটা phylogenetic analysis এবং বেসিক একটা bioinformatic analysis, but it reveals a lot of information. আমরা যদি খেয়াল করে দেখি 2007-এ তখনও বায়োইনফরমেটিক অ্যানালাইসিস অত বেশি ফ্লারিশ করেনি। তখন তারা অনেকগুলো সিকোয়েন্স একসাথে করে অ্যালাইনমেন্ট করে তারা সেখান থেকে যেটা করেছিল যে ফাইলোজেনেটিক ট্রি জেনারেট করেছিল এবং সেখান থেকে তারা বলতে পেরেছিল যে একটা পার্টিকুলার সিকোয়েন্স এটা কোন দেশ থেকে আসতে পারে। এবং আরেকটা যে ইম্পর্টেন্ট জিনিসটা এখান থেকে পাওয়া যায় সেটা হচ্ছে জেনোটাইপ ইনফরমেশনটা। আমরা অনেক সময় সার্ভেলেন্সের মাধ্যমে জানতে পারি যে কোন একটা দেশে কোন জেনোটাইপ বা কোন সেরোটাইপটা সার্কুলেট করে। যেমন ইন্ডিয়া যদি আমরা চিন্তা করি, ইন্ডিয়াতে আমরা জানি সবগুলো সেরোটাইপ কিন্তু সেখানে প্রেভালেন্ট, সেরোটাইপ 1, 2, 3, 4 সবগুলোই, এবং সেখানে অনেক ভিন্ন রকমের জেনোটাইপ কিন্তু সেখানে সার্কুলেট করে। বাট আমরা যদি বাংলাদেশের ডেটাটা আমরা দেখি, আমরা দেখবো যে সেখানে সেরোটাইপ 1, 2, 3 এই তিনটাই আমরা সাধারণত দেখতে পাই, সেরোটাইপ 4 আমরা দেখতে পাই না। তো আমরা যারা সিকোয়েন্সে কাজ করি তারা আমরা হয়তো এই বিষয়টা আমাদেরকে এক ধরনের কোশ্চেন দিতে পারে, তাহলে কি আমরা ঠিক মতো সার্ভেলেন্স করছি না, আমরা কি অনেক বেশি সিকোয়েন্সিং করছি না যাতে আমাদের কাছে ডেঙ্গি ভাইরাস 4 এটা আমাদের চোখে পড়ছে না, নাকি এমন হতে পারে যে আসলে বাংলাদেশে ডেঙ্গি ভাইরাস 4টা নেই। এবং সেক্ষেত্রে যখন আমাদের আশেপাশের দেশগুলোতে যেমন বার্মা, মিয়ানমার অথবা ইন্ডিয়া বা থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ওসব জায়গায় যদি আমরা দেখি যে সেরোটাইপ 4 এর একটা লোকাল আউটব্রেক হচ্ছে, একটা এপিডেমিক হচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে একটু সাবধান হওয়া উচিত কিনা, যেহেতু আমরা অলরেডি সেরোটাইপ 1, 2 এবং 3 দ্বারা আক্রান্ত হয়েছি, এরপরে 4 দিয়ে যদি আক্রান্ত আমরা হই একই পেশেন্ট, সেক্ষেত্রে আমাদের ভয় আছে যে আমরা খুব সিরিয়াস একটা রোগের হয়তো আক্রান্ত হব। তো শুধু সিকোয়েন্স এবং তার কান্ট্রি অফ অরিজিন ইউজ করে খুব সিম্পল একটা অ্যানালাইসিস বাট অনেক ইনফরমেটিভ একটা অ্যানালাইসিস আমরা এখানে দেখতে পারলাম। আমরা কালকে যেটা চেষ্টা করব সেটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করবো কিভাবে আমরা সিকোয়েন্স গুলাকে, এখানে যেমন বলা হয়েছে জেন ব্যাংক থেকে সিকোয়েন্স নিয়েছে, আমরা দেখবো যে কিভাবে আমরা জেন ব্যাংক থেকে সিকোয়েন্স গুলোকে সার্চ করতে পারি, কালেক্ট করতে পারি, আমরা কিভাবে অ্যালাইনমেন্ট তৈরি করতে পারি, একটা আমরা পার্টিকুলার টুল ইউজ করব, আমরা দেখবো কিভাবে আমরা ফাইলোজেনেটিক ট্রি ইউজ করতে পারি এবং সেই ট্রিটাকে কিভাবে আমরা এভাবে অ্যানোটেট করতে পারি তার কান্ট্রি দিয়ে, এবং আমরা দেখার চেষ্টা করবো যে সেখান থেকে আমরা আমাদের কোনো ইনফরমেশনসকে বের করে আনতে পারি কিনা। আগামীকাল আমরা যে অ্যানালাইসিসটা করার চেষ্টা করবো সেই অ্যানালাইসিসটা মেইনলি এই পেপারটার উপর ভিত্তি করে। এই পেপারটা খুব ইন্টারেস্টিং কারণ এই পেপারটা বাংলাদেশের সিকোয়েন্সের উপর বেস করে, এবং এখানে ওরা মেইনলি যেটা বের করার চেষ্টা করেছে সেটা হচ্ছে আমাদের দেশে যে ডেঙ্গি সংক্রমণগুলো আমরা দেখছি সেই সংক্রমণগুলো কি 2001-এর মতোই নাকি এই সংক্রমণটা পরিবর্তিত হয়েছে। তো পেপারে ওরা যেটা বলার চেষ্টা করেছে সেটা হলো 2000 এবং 2001-এ যখন ডেঙ্গি অনেক বেশি সংক্রমণ হচ্ছিল তখন আমাদের মধ্যেও অনেক বেশি কনসিয়াসনেস ছিল এবং ওই সময় অনেক বেশি সিকোয়েন্স জেনারেট হয়েছিল। অনেক বেশি বলতেও আমি বলবো যে হয়তো ফিউ হান্ড্রেড হয়তো হবে, এর থেকে বেশি না, নট থাউজেন্ডস। বাট ওই সময়টাতে একটা এফোর্ট ছিল যে এফোর্ট এর মাধ্যমে সিকোয়েন্স করা হয়েছিল এবং অবশ্যই সিকোয়েন্সিং গুলো বাংলাদেশে করা হয়নি, এখানে স্যাম্পল গুলো নিয়ে সেই স্যাম্পল গুলো অন্যথাও নিয়ে সিকোয়েন্স করা হয়েছিল। এবং তারপরে 2003 থেকে 9 পর্যন্ত মোটামুটি সিকোয়েন্সিং রেগুলার বেসিসে হয়েছে এবং তারপর ওরা বলেছেন রিসার্চাররা যে এরপর হঠাৎ করে সিকোয়েন্সিংটা বন্ধ হয়ে যায় এবং তারপরে আবার যেহেতু, এবং আমরা যদি খেয়াল করে থাকি 2009-10 পরে আমরা কিন্তু অত বেশি ডেঙ্গি ভাইরাস কেসের কথা কিন্তু আমরা শুনিনি, কিন্তু আবার 2016-17 থেকে আমরা মোটামুটি ডেঙ্গি, চিকুনগুনিয়া এইগুলো কিন্তু আমরা শুনছি যে মানুষ আক্রান্ত হচ্ছে এবং তারা হসপিটালে ভর্তি হচ্ছে। এই স্টাডিটা খুব ইন্টারেস্টিং কারণ এটা শুধুমাত্র একটা হসপিটালের উপর করা, এটা অ্যাপোলো হসপিটাল ঢাকা, সেই হসপিটালে যে রোগীগুলো এসেছিলেন ডেঙ্গি ভাইরাস নিয়ে তাদের কাছ থেকে ব্লাড স্যাম্পল নিয়ে সেখান থেকে ডেঙ্গি ভাইরাসকে আইসোলেট করে সেটাকে সিকোয়েন্স করে তার উপর বেস করে তারা অ্যানালাইসিস করেছে এবং তারা মেইনলি যেই জিনিসগুলো বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে 2017-তে ডেঙ্গি ভাইরাস টাইপ 2, তার মানে সেরোটাইপ 2টা মোস্ট প্রেভালেন্ট ছিল
এবং সেই সেরোটাইপের একটা পার্টিকুলার জেনোটাইপ যেটা কসমোপলিটন, জেনোটাইপ 2 এর মধ্যে কসমোপলিটন, আমেরিকান, এই ধরনের বিভিন্ন নামের জেনোটাইপ আছে। একটা পার্টিকুলার জেনোটাইপ কসমোপলিটন এটা ডমিনেট করেছে। তার মানে ওই সময়টাতে যে পেশেন্টস গুলো আসছে তাদের মধ্যে এই পার্টিকুলার জেনোটাইপের ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি ছিল, অন্তত যে ভাইরাসগুলো সিকোয়েন্স করা হচ্ছে তার মধ্যে থেকে। তারা আরো এটা পেয়েছে যে কসমোপলিটন, আমরা যদিও বলছি একটা জেনোটাইপ, কিন্তু কসমোপলিটনের ভিতর আবার দুটো ডিফারেন্ট লিনিয়েজ, ওর মধ্যে আবার দুই ভাগ হয়েছে, দুটো ডিফারেন্ট কাইন্ড অফ কসমোপলিটন ভাইরাস, সেটা পাওয়া গেছে হলো ঢাকায়। এবং এই দুটো লিনিয়েজ খুব ক্লোজলি ম্যাচ করে হচ্ছে মালয়েশিয়া এবং ইন্ডিয়াতে যে কসমোপলিটন জেনোটাইপটা সার্কুলেট করে তার সাথে। তো আমরা ধরে নিতে পারি যে এটা একটা ইম্পোর্টেড কেস। এই ভাইরাসগুলো মালয়েশিয়া, ইন্ডিয়া বা এরকম কোন একটা দেশ থেকে আসলে আমাদের দেশে এসছে, এবং সেই কারণেই ওই সময়টাতে আমরা কসমোপলিটন অনেক বেশি দেখতে পেরেছি। আর ভাইরাসের ক্ষেত্রে একটা খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ডেঙ্গি ভাইরাসে আমি একবার যদি ডেঙ্গি 1-এ আক্রান্ত হই কোন একটা পার্টিকুলার জেনোটাইপে, সেক্ষেত্রে পরবর্তীতে ওই জেনোটাইপে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কমে যায় ইমিউনিটির কারণে, কিন্তু অন্য জেনোটাইপে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়, যে কারণে একটা নির্দিষ্ট সময় পরে একটা পপুলেশনে কিন্তু এই ভাইরাসের একটা জেনেটিক একটা ড্রিফট হয়, একটা পার্টিকুলার ভাইরাস টাইপ থেকে অন্য একটা ভাইরাস টাইপ প্রমিনেন্ট হয়, ডমিনেন্ট হয়। ওই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। জেনোটাইপ 3 যেটা প্রিডমিনেন্ট ছিল 2001-এ 2003-এ, সেটার মধ্যে আবার একটা পরিবর্তন দেখা গেছে, যেটা হচ্ছে জেনোটাইপ 2 এর থেকে জেনোটাইপ 1 বেশি আমরা পাচ্ছিলাম। তার মানে সেরোটাইপ 3 যেটা ডেঙ্গি ভাইরাস 3 যেটা, সেটারও কিন্তু একটা পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। তার মানে শুধুমাত্র সিকোয়েন্স ইনফরমেশন ইউজ করে আমরা তিনটা ইনফরমেশন কিন্তু পেলাম। আমরা পেলাম যে জেনোটাইপ 2টা হচ্ছে ডমিনেন্ট, সরি সেরোটাইপ 2 এটা হচ্ছে ডমিনেন্ট, এবং তার মধ্যে কসমোপলিটনটা হচ্ছে সবচেয়ে বেশি ডমিনেন্ট, এবং মূলত কসমোপলিটনটা মালয়েশিয়া এবং ইন্ডিয়ার যে লিনিয়েজ গুলো তার সাথে অনেক বেশি রিলেটেড। প্লাস আমরা এটাও জানতে পারলাম যে জেনোটাইপ সেরোটাইপ 3 যেটা ছিল সেটাও তার লিনিয়েজটাকে কিন্তু, তার জেনোটাইপটাকে কিন্তু সুইচ করেছে, জেনোটাইপ 2 থেকে 1-এ চলে আসছে। আমরা আসলে দেখার চেষ্টা করি যে তারা এই তথ্যগুলো কিভাবে পেলো, শুধুমাত্র সিকোয়েন্স ইউজ করে তারা ইনফরমেশন গুলোকে কিভাবে পেলো। এখন একটা জিনিস আমরা এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র কিন্তু এখন সিকোয়েন্স নিয়ে কাজ করছি না, আমরা সিকোয়েন্স তার কান্ট্রি অফ অরিজিন নিয়ে কাজ করছি, প্লাস আমরা কিন্তু ডেট অফ আইসোলেশন সেটা নিয়েও কাজ করছি, আমরা একটা পার্টিকুলার ইয়ার নিয়ে কাজ করছি, এবং আমরা দেখছি যে সময়ের সাথে কিভাবে এই জেনোটাইপটা চেঞ্জ হচ্ছে। ওরা এখানে বলেছে যেটা, সেটা হচ্ছে যে অ্যাপোলো হসপিটালে তারা এথিক্যাল অ্যাপ্রুভাল নিয়ে তারা পেশেন্টদের কাছ থেকে ব্লাড স্যাম্পল কালেক্ট করেছে, এবং কালেক্ট করার পরে তারা হচ্ছে এগুলোকে সিকোয়েন্স করেছে, এবং এখানেও পার্টিকুলারলি এনভেলপ ভাইরাসটাকে ইউজ করা হয়েছে, এবং ওরা যেটা পেয়েছে সেটা হলো ডেঙ্গি ভাইরাস 1, 2 এবং 3, ডেঙ্গি ভাইরাস 4 তারা পায়নি। তো ওরা এনভেলপ জিনটাকে সিকোয়েন্স করে সেটাকে অ্যালাইন করেছে, ফাইলোজেনেটিক ট্রি তৈরি করেছে, এবং সেই ফাইলোজেনেটিক ট্রিটা দেখতে এরকম। এখানে আমরা ডেঙ্গি ভাইরাস 1 এর ক্ষেত্রে আমরা দেখছি, এটা একটা এনভেলপ রিজিয়নের ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে জেনোটাইপ 5 আছে, জেনোটাইপ 1 আছে, 4, 2, 3, 6 অনেকগুলো আছে। এর মধ্যে আমরা যদি কালার খেয়াল করি, এখানে ব্লু কালারটা হচ্ছে যেটা বাংলাদেশ থেকে আসা। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ডেঙ্গি ভাইরাস 1 এর ক্ষেত্রে আমাদের এখানে 4টা সিকোয়েন্স আমরা পাচ্ছি, বাট অন্য সিকোয়েন্স গুলো তারা জেন ব্যাংক থেকে কালেক্ট করেছে পার্টিকুলার জেনোটাইপ নিয়ে। এগেইন শুধুমাত্র আমরা আমাদের বাংলাদেশে যে আইসোলেশন হয়েছে সিকোয়েন্স গুলো সেগুলো নিয়ে কাজ করছি না, আমরা অন্য সিকোয়েন্স নিয়ে কাজ করছি, যাতে আমরা বুঝতে পারি আমাদের সিকোয়েন্স গুলোর সাথে কার সম্পর্ক সবচেয়ে ক্লোজ, এবং সেইখান থেকে আমরা ইনফরমেশনকে রিট্রিভ করতে পারবো। আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করে দেখি, সেটা হচ্ছে যে এখানে আমরা দেখছি যে এই সিকোয়েন্সটা 2012-তে স্যাম্পল করা, এই সিকোয়েন্সটা 2012-তে স্যাম্পল করা, এখানে আমরা পাচ্ছি 11-তে স্যাম্পল করা, এখানে পাচ্ছি হলো 2009-এ স্যাম্পল করা। খুব ইম্পর্টেন্ট এই ডেটগুলো, কারণ এই ডেটগুলোর মাধ্যমে আমরা বের করতে পারি যে ওই পার্টিকুলার জেনোটাইপটা বা ওই পার্টিকুলার সেরোটাইপটা কোন সময়টাতে বাংলাদেশে সার্কুলেট করা শুরু করেছে, এটার একটা মোটামুটি একটা রাফ আইডিয়া আমরা পেতে পারি। এখানে আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, ফাইলোজেনেটিক ট্রি এর ক্ষেত্রে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে একটা নাম্বার আমরা সবসময় দেখতে পাই, এটাকে বলা হয় বুটস্ট্র্যাপ ভ্যালু।
নর্মালি আমরা যখন ফাইলোজেনেটিক ট্রি তৈরি করি তখন আমরা একটা ফাইলোজেনেটিক ট্রি তৈরি করে শেষ করি না, আমরা অনেকগুলো ফাইলোজেনেটিক ট্রি তৈরি করি র্যান্ডমলি শাফল করার মাধ্যমে, এবং সেখান থেকে আমরা বের করার চেষ্টা করি যে এই যে সম্পর্কটা এই ক্লেডের সাথে এই ক্লেডের, এই সম্পর্কটা আমরা কতগুলো ট্রি এর মধ্যে দেখছি। তো এখানে 100 দিয়ে বোঝানো হয় যে 100টা ট্রি এর মধ্যে অথবা 100% অফ দ্য টাইম আমরা এই সম্পর্কটা আমরা আমাদের যে র্যান্ডমলি জেনারেটেড ট্রি গুলো আছে সেখানে আমরা পাচ্ছি, বুটস্ট্র্যাপ যে ট্রি গুলো সেখানে আমরা পাচ্ছি। সো এই নাম্বারটা আসলে আমাদেরকে অনেক বেশি কনফিডেন্স দেয়। যখন আমরা দেখি যেখানে 100, তখন আমি জানি যে আমার ফাইলোজেনেটিক ট্রিটা কি আমি রিলাই করতে পারি, ইনফরমেশনটাকে আমি আসলে কনসিডার করতে পারি। আমি যদি একটু অন্য জায়গায় যাই, যেমন এখানে আমরা একটু কম দেখতে পাচ্ছি 96, but 96 is good enough, 88 good enough, anything greater than 70 or 60 বুটস্ট্র্যাপ ভ্যালু আমরা ধরে নেই যে সেটা খুব ভালো আমাদেরকে ইনফরমেশন তথ্যটা দিচ্ছে। তো এখানে আমরা দেখছি যে এটা হচ্ছে ডেঙ্গি ভাইরাস 1, বাট আমাদের জন্য খুব ইন্টারেস্টিং ছিল হচ্ছে ডেঙ্গি ভাইরাস 2, যেখানে আমরা কসমোপলিটনকে পাচ্ছিলাম, এবং আমরা এখানে খেয়াল করে দেখি যে আমাদের ডেঙ্গি ভাইরাস 2 এর কিন্তু সিকোয়েন্স আসলে বাংলাদেশ থেকে অনেক বেশি আমরা দেখছি, এবং এই ডেঙ্গি ভাইরাস 2 এর ক্ষেত্রে আমরা কিন্তু কসমোপলিটনের মধ্যে দুটো লিনিয়েজও কিন্তু আমরা এখানে পাচ্ছি। এখানে আমরা একটা লিনিয়েজ পাচ্ছি, এখানে আমরা আরেকটা লিনিয়েজ পাচ্ছি যেটা হচ্ছে বাংলাদেশ থেকে আসছে। সো আমরা খুব সহজে বলতে পারি যে এই সময়টাতে 2009 থেকে 2017 পর্যন্ত সিকোয়েন্স আমরা যেগুলো পেয়েছি সেই সিকোয়েন্স গুলোর মধ্যে জেনোটাইপ সেরোটাইপ 2টা মোর ডমিনেন্ট ছিল, এবং আমরা জেনোটাইপ 3 ওভাবে পাইনি, বরং ওইভাবে আমরা আসলে পাইনি, খুবই অল্প সিকোয়েন্স আমরা সেখান থেকে পেয়েছি। যেহেতু ওই সময়টাতে সার্ভেলেন্সটা ওরকম বেশি হয়নি, সেহেতু আমরা হয়তো ওই সময়টাতে ইনফরমেশনটা জানতে পারিনি, বাট পরবর্তীতে শুধুমাত্র সিকোয়েন্স ইনফরমেশনের উপর বেস করে কিন্তু আমরা এই কথাটা বলতে পারছি। এবং এখানে আমরা দেখছি যে আরো অন্য জেনোটাইপ গুলো আছে যেগুলো বাংলাদেশে আমরা দেখছি না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে স্ট্রেন গুলো আছে সেগুলো ইন্ডিয়ার সাথে খুব ক্লোজলি, আমি জানি না এটা কতটুকু ভালো মতো দেখা যাচ্ছে, বাট আমরা দেখছি যে বাংলাদেশের স্ট্রেন গুলো ইন্ডিয়ার স্ট্রেনের সাথে খুব ক্লোজলি ম্যাচ করেছে। এখান থেকে আমরা এটা ধারণা করতে পারি যে আমাদের যে ডেঙ্গি কেসগুলো সেই কেসগুলো অনেক ক্ষেত্রে হয়তো হ্যাঁ একটু জুম করা যায় ওই জায়গাটা, ক্লিয়ার হবে কিনা আমি জানি না। গুড ইনাফ। আচ্ছা, ওকে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানকার সিকোয়েন্স গুলো, বাংলাদেশের সিকোয়েন্স গুলো সবচেয়ে ক্লোজলি ম্যাপ করছে হলো ইন্ডিয়ার সাথে, এবং আমরা যদি এখানকার ভ্যালুটা দেখি বুটস্ট্র্যাপ ভ্যালু এটা 99, তার মানে আমরা খুবই কনফিডেন্ট যে এই সিকোয়েন্স এইটা এবং এই বাংলাদেশি সিকোয়েন্স এরা খুবই ক্লোজলি রিলেটেড, এবং এই ক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি 100, তার মানে এই সিকোয়েন্স গুলো তারা খুবই নিজেদের মধ্যে খুব সম্পর্ক, হোমোলজি যেটা সেটা খুবই স্ট্রং হোমোলজি মেনটেন করছে। তো আমরা আসলে ধারণা করতে পারি যে আমাদের যে কেসগুলো সেই কেসগুলো আসলে মূলত ইন্ডিয়া থেকে আসছে, এবং এটা খুবই রিজনেবল, কারণ ইন্ডিয়ার সাথে আমাদের একটা লং বর্ডার আছে, এবং অনেক ক্ষেত্রে যেটা হয় যে একে তো আমাদের ট্রাভেলার্সরা ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসেন, সেটা ইম্পোর্টেড কেস হতে পারে, অথবা হতে পারে যে মশারাও ভেক্টর যেটা সেই ভেক্টরও হয়তো এক দেশ থেকে আরেক দেশে মুভ করছে। আমরা আরো ইনফরমেশন হয়তো পেতে পারি যে এই কেসগুলো যারা রোগীরা তারা আসলে কোন জায়গা থেকে এসছেন, তারা কি ঢাকা থেকে আসছেন নাকি তারা অন্য কোনো জায়গা থেকে আসছেন, সেক্ষেত্রে আমরা আরো স্ট্রংলি এস্টাবলিশ করতে পারি তাদের অরিজিনটাকে। কিন্তু আমি এখানে যেটা বললাম সেটা শুধুমাত্র আগের মতোই সিকোয়েন্স ইনফরমেশন, এবং তার সাথে হচ্ছে আমরা বের করেছি হলো কোন দেশ থেকে আসছে বা কোন দেশের সিকোয়েন্সের সাথে আমাদের সম্পর্কটা অনেক বেশি স্ট্রং। এরপরে এক্সট্রা আরো একটা লেয়ার আমরা এখানে অ্যাড করতে পারি, সেটা হচ্ছে টাইমটা নিয়ে আমি চিন্তা করতে পারি যে আমার ভাইরাসটা আমি কোন সময়টাতে আইসোলেট করেছি। এবং আমরা জানি যে যখন আমাদের কাছে 2টো বা 3টা বা 100টা ভাইরাস থাকে, এবং প্রত্যেকটা ভাইরাসের আইসোলেশন টাইমটা আমি বের করতে পারি কোন সময় ভাইরাসটাকে আইসোলেট করা হয়েছিল, তাহলে আমি কিন্তু একটা এস্টিমেশন করতে পারি যে ভাইরাসটা কোন রেটে ইভলভ করছে। এবং এটা খুব ইম্পর্টেন্ট এই জন্য যে ভাইরাস যত দ্রুত ইভলভ করবে সেই ভাইরাসটা তত দ্রুত মিউটেটেড হবে এবং মিউটেশনস গুলো ফিক্সড হবে, এবং সেই ক্ষেত্রে কোন একটা দিকে ভাইরাসটা চলে যাওয়ার সম্ভাবনা বেশি, সেটা আইদার একটা অ্যাডভান্টেজিয়াস মিউটেশন হতে পারে অথবা ডিলেটেরিয়াস মিউটেশন হতে পারে। এবং আমরা জানি যে ভাইরাসের ক্ষেত্রে মিউটেশন রেটটা সাধারণত 10⁻³ থেকে 10⁻⁴, মানে খুবই দ্রুত ওরা মিউটেট করে, পার নিউক্লিওটাইড মিউটেশন যেটাকে আমরা বলতে পারি।
এই কারণে অনেক সময় ভাইরাসকে আরএনএ ভাইরাসকে মেজারেবলি ইভলভিং বলা হয়, কারণ আমরা চোখের সামনে আমরা দেখতে পাই যে ভাইরাস আসলে ইভলভ করে অন্য একটা রূপ নিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা টাইমটা যদি নেই, সেই টাইমটার উপর বেস করে কিন্তু আমরা এখান থেকে আরো ইনফরমেশন পেতে পারি। যেমন আমরা যদি আমাদের সমস্ত সিকোয়েন্সগুলোর কোন সময় স্যাম্পল করা হয়েছিল সেটা জানা থাকে, তাহলে আমরা বের করতে পারি যে সিকোয়েন্সগুলোর ভাইরাসটার অ্যাকচুয়ালি সাবস্টিটিউশন রেটটা কত। এবং অনেক ক্ষেত্রে আমরা এটাও বের করতে পারি যে তার কমন অ্যানসেস্টরটা কোথায়। আমি যদি এখানে একটু হাইলাইট করে দেখাই, এখানে যেমন ওরা পেয়েছে যে সিকোয়েন্সগুলোর কমন অ্যানসেস্টর হচ্ছে 1959। আমরা যদি শুধুমাত্র ইয়ারটাকে চিন্তা করি, এই 1959 দিয়ে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে এই যে ভাইরাসগুলো নিয়ে আমরা কাজ করছি, সিকোয়েন্সগুলো, সেই সিকোয়েন্সগুলোর কমন অ্যানসেস্টর গোজ ব্যাক টু 1959। তার মানে এই পার্টিকুলার টাইপ অফ ভাইরাস, ওই সেরোটাইপ বলি, ওই জেনোটাইপ বলি, অথবা ওই জেনোটাইপের মধ্যে ওই লিনিয়েজটা বলি, এটা 1959 থেকে কিন্তু আমাদের মধ্যে সার্কুলেটেড হচ্ছে। তার মানে এটা একটা নতুন ভাইরাস না। অনেক ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে ভাইরাসটা পরিবর্তিত হয়ে গেছে, কিন্তু ভাইরাসটা আসলে কতটুকু পরিবর্তিত হয়েছে সেটার উপর বেস করে কিন্তু আমরা বলতে পারি যে এই ভাইরাসের কাছাকাছি ভাইরাস কি অলরেডি সার্কুলেশনের মধ্যে ছিল কিনা। এবং আমরা এখান থেকে কিন্তু তার ইভলিউশনারি রেটটাও খুঁজে বের করতে পারি, সাবস্টিটিউশন রেট যেটা, সেটা আমরা খুঁজে বের করতে পারি। সিমিলারলি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কমন অ্যানসেস্টর খুঁজে বের করা, এবং আরেকটা জিনিস আমরা যেটা বের করতে পারি সেটা হচ্ছে কোন দেশ থেকে বা কোন লিনিয়েজ থেকে নতুন লিনিয়েজটা আসলো ইভলিউশনের মাধ্যমে, সেটাও আমরা বের করতে পারি। যেমন ইবোলার ক্ষেত্রে ফাইলোজেনেটিক ট্রি ইউজ করে এবং টাইম ট্রি ইউজ করে, তার ডেটগুলোকে, ইনফরমেশনগুলোকে ইউজ করে তারা বের করেছিল যে এটা 2013-তে ডিসেম্বরের দিকে বা নভেম্বরের দিকে এই ভাইরাসটা নতুন একটা রূপ আসে, যেটা ওই সময় কঙ্গো, তারপরে জায়ার, লাইবেরিয়া, ওরকম একটা জায়গা থেকে এটা মোটামুটি তখনকার যে আউটব্রেকটা ছিল ওয়েস্টার্ন আফ্রিকাতে, সেখানে ছড়িয়েছিল। তো এই ইনফরমেশনগুলো খুব ইম্পর্টেন্ট এই সেন্সে, যদি আমরা দেখি যে কন্টিনিউয়াসলি আমাদের দেশে ইম্পোর্টেড কেসেস আসছে। যেমন জাপানের ক্ষেত্রে আমরা দেখেছি যে ওরা বারবার খেয়াল করেছে যে ওদের নিজেদের দেশে সার্কুলেশন হচ্ছে না, বাট বাইরে থেকে মানুষজন ডেঙ্গি ভাইরাস আক্রান্ত হয়ে এসছে, এবং যেহেতু ওদের দেশে অ্যাডিস মশা আছে, ওরা আশঙ্কা করে যে কোনো একটা সময় হয়তো হতে পারে যে এই ভাইরাসটা কোন একটা ভেক্টরের মধ্যে ছড়িয়ে যেতে পারে, এবং সেক্ষেত্রে লোকাল ট্রান্সমিশন হতে পারে। এবং সেক্ষেত্রে এই সার্ভেলেন্স গুলো, জেনোমিক সার্ভেলেন্স গুলো খুব উপকারে দেয় পাবলিক হেলথ পলিসির ক্ষেত্রে। এখানে ওই ট্রিটা জেনারেট করে দেখেছে ওরা। এখানে যেটা করেছে সেটা হচ্ছে ওরা ডেট করেছে, এবং আমি আবারও চেষ্টা করবো হচ্ছে একটু বড় করতে, আমি জানি না বড় করতে পারবো কিনা, খুব একটা ক্লিয়ার হচ্ছে না, বাট এখানে আমরা কয়েকটা জিনিস একটু দেখাতে পারি। এই ফাইলোজেনেটিক ট্রি এর ক্ষেত্রে এখানে যেমন দেখাচ্ছে এই পার্টিকুলার পজিশনটা 1970, এবং ওর একটা কনফিডেন্স ইন্টারভ্যাল আছে, তার মানে এটা 1968 থেকে 73 এই সময়ের মধ্যে, বাট ওদের ধারণা হচ্ছে এটা 1970। তো আমরা যদি এই সিকোয়েন্স গুলোকে দেখি, আমরা বলতে পারি যে অন্য সিকোয়েন্স গুলো থেকে এই সিকোয়েন্স গুলো মোটামুটি 1970 থেকে আলাদা হয়ে গেছে। কোন একটা পার্টিকুলার মিউটেশনের কারণে হতে পারে, কোন একটা বটলনেকের কারণে, কোন একটা হোস্ট স্পেসিফিক বটলনেকের কারণে হতে পারে, নতুন একটা স্ট্রেইন কিন্তু বের হয়ে আসছে। যে জিনিসটা আমরা আরো ভালো মতো দেখতে পারি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে। আমরা জানি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস প্রতি বছর আমাদেরকে নতুন নতুন ভ্যাকসিন দিতে হয়, তার কারণ হচ্ছে প্রতি বছরই ভাইরাসটা তার রূপ পরিবর্তন করে, এবং রূপ পরিবর্তন করে সে যে ভাইরাসটা আসে তার জন্য আবার আমাদেরকে নতুন করে ভ্যাকসিন কিন্তু ডেভেলপ করতে হয়। এই সমস্ত ইনফরমেশন আমরা আসলে ফাইলোজেনেটিক অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কিন্তু পেতে পারি। তো আমরা 3টা স্টেপে কিন্তু এই ইনফরমেশন গুলো পেলাম। প্রথমে আমরা সিকোয়েন্স গুলো নিলাম, তাদের পার্টিকুলার একটা জিনকে আমরা এক্সট্রাক্ট করলাম, তার কান্ট্রি ইনফরমেশন গুলোকে নিলাম, নিয়ে আমরা একটা ফাইলোজেনেটিক ট্রি জেনারেট করতে পারলাম। সেখান থেকে আমরা শুধু জানতে পারলাম যে আমাদের দেশে যে ভাইরাসগুলো পাচ্ছি সেই ভাইরাসের সেরোটাইপটা কি, তার জেনোটাইপটা কি, এবং কোন দেশের সাথে তার মিল রয়েছে। বাট আমরা যদি সেই ফাইলোজেনেটিক ট্রি এর সাথে ডেটকেও ইনকর্পোরেট করি এবং আমরা একটা টাইম ট্রি বলে জেনারেট করি, তাহলে কিন্তু আমরা এটাও পেতে পারি যে এই জেনোটাইপ 2 যেটা, সেটা ঠিক কবে থেকে ঢাকায় বা বাংলাদেশে সার্কুলেটেড হয়েছে। এটা কি 2009 আগেও ছিল, নাকি 2009 পরে আসছে, নাকি এটা খুব রিসেন্ট 2017-তে আসছে। এই ইনফরমেশন গুলো কিন্তু আমরা
ওখান থেকে বের করে আসতে পারি। এখানে যেমন আরেকটা সেরোটাইপ নিয়ে এখানে ওরা কাজ করেছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সিকোয়েন্স যেগুলো আছে সেগুলো খুবই ক্লোজলি রিলেটেড, এবং তারা একটা পার্টিকুলার লিনিয়েজ তৈরি করেছে যেটা হচ্ছে জেনোটাইপ 2, এবং আমরা তার কাছাকাছি অন্য জেনোটাইপ গুলো কিন্তু খুঁজে বের করতে পেরেছি। আজকে আমি এখানেই থামতে চাচ্ছি, কারণ আমার মনে হয় যে আমরা একটা মোটামুটি ওভারভিউ দিতে পেরেছি। আমি শেয়ারিংটাকে স্টপ করে দিচ্ছি। মোটামুটি আমরা যে ওভারভিউটা দেওয়ার চেষ্টা করলাম সেটা হচ্ছে আমরা আসলে কি করতে পারি, আমাদের কাছে যদি সিকোয়েন্স থাকে সেই সিকোয়েন্সটা আমাদেরকে কিভাবে হেল্প করতে পারে। আমরা অনেক কিছু ইনফরমেশন কিন্তু সিকোয়েন্স থেকে পাই, কিন্তু আজকে আমি দুটো পেপার খুব সিম্পল অ্যানালাইসিস, যে আমি সিম্পল বলছি এই কারণে যে আমরা এই পেপারটা পড়ে যে অ্যানালাইসিস গুলো আসলে আমরা সেই অ্যানালাইসিস গুলো আমাদের লোকাল ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ কম্পিউটার কিন্তু আমরা আসলে করতে পারবো। তো ওই জন্যই আমি এই দুইটা পেপারকে বের করেছি, যাতে আমরা মোটামুটি একটা এনকারেজমেন্ট আমরা পাই যে বায়োইনফরমেটিক অ্যানালাইসিস যেগুলো পাবলিশড হচ্ছে সেগুলো করার জন্য আসলে আমাদের খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই। এগুলো আমরা করতে করতে টুলগুলো ইউজ করে বা মেথডস গুলো ইউজ করে আমরা খুব সহজে কিন্তু অ্যানালাইসিস গুলো করতে পারি। যেমন প্রথম অ্যানালাইসিসটা শুধুমাত্র ফাইলোজেনেটিক ট্রি জেনারেট করা এবং তারপর অ্যানোটেট করা কান্ট্রি বেস। সেকেন্ড পেপার যেটা আমরা দেখলাম আমাদের নিজস্ব ঢাকার ডেটার উপর বেস করে, সেটা ফাইলোজেনেটিক ট্রি ইউজ করা এবং তারপর ডেটকে ইউজ করে প্রেডিক্ট করার চেষ্টা করা যে এই পার্টিকুলার জেনোটাইপটা কবে থেকে ঢাকায় সার্কুলেটেড হচ্ছে। আমরা কালকে যেটা চেষ্টা করব, সেকেন্ড পেপারটা আমরা যে বাংলাদেশের যে পেপারটা আমরা দেখলাম ওইটার একটা পার্টিকুলার জেনোটাইপ নিয়ে, কসমোপলিটন জেনোটাইপ হোক অথবা জেনোটাইপ সেরোটাইপ 3 হোক, যেখানে আমরা লিনিয়েজ শিফট দেখেছি। আমরা খুব একটা টয় ডেটাবেস নিয়ে কাজ করব। আমরা অ্যাকচুয়াল সিকোয়েন্সগুলো জেনারেট ডাউনলোড করার চেষ্টা করব, সিকোয়েন্সগুলো আমরা দেখব, আমরা অ্যালাইনমেন্ট করার চেষ্টা করব একটা পার্টিকুলার টুল ইউজ করে, এবং তারপর আমরা একটা ফাইলোজেনেটিক ট্রি জেনারেট করে আমরা দেখার চেষ্টা করবো যে ওরা যে কাজটা করেছে সেই কাজটা আমরা রেপ্লিকেট করতে পারি কিনা, আমরা সিমিলার কিছু পাচ্ছি কিনা। নাম্বার 2 হচ্ছে আমরা এর পাশাপাশি দেখার চেষ্টা করব যে এই অ্যানালাইসিস গুলো আমরা যদি আমাদের নিজেদের কম্পিউটারে করতে চাই তাহলে আমাদের কি কি রিসোর্সেস দরকার বা আমাদের নিজস্ব কি নলেজটা আমাদের দরকার, এক্সপার্টিসটা দরকার। আমি একটু আজকে 1 মিনিটে একটা কথা বলে শেষ করে দিব, সেটা হচ্ছে বায়োইনফরমেটিক্স একটা স্কিল, যে স্কিলটা যারা বায়োলজিস্ট তারা যখন বায়োইনফরমেটিক্সে ইন্টারেস্টেড হয় তখন তাদের প্রথম যে স্ট্রাগলটা হয় সেটা হচ্ছে এই কম্পিটিশনাল টুলগুলো ইউজ করা শেখা। যেহেতু এটা বায়োলজি রিলেটেড এবং মোস্ট অফ দ্য কেসেস আমরা ইনফেকশাস ডিজিজ নিয়ে কাজ করি, এগুলো পাবলিক ফান্ডেড রিসার্চ, এবং পাবলিক ফান্ডেড রিসার্চ হওয়ার কারণে যে টুলগুলো ডেভেলপ করা হয় সেগুলো কিন্তু ওপেন সোর্স এবং পাবলিকলি অ্যাভেলেবল। এই টুলগুলো কিনতে হয় না, আমরা এগুলোকে ফ্রিলি ডাউনলোড করতে পারি। কিন্তু ফ্রিলি ডাউনলোডেবল হওয়ার কারণে যেটা হয়, যেহেতু রিসার্চার এগুলো তৈরি করে, বড় কোম্পানি বা কম্পিউটার সায়েন্টিস্ট সফটওয়্যার ডেভেলপাররা বসে করে না, সেই কারণে এই টুলগুলো বেশিরভাগ ক্ষেত্রে কমান্ড লাইন বেসড হয়। এগুলো খুব গ্রাফিক্যাল ইন্টারফেস, বেশিরভাগ ক্ষেত্রে ভালো গ্রাফিক্যাল ইন্টারফেস থাকে না, কমান্ড লাইন বেসড হয়। এখন যারা আমরা কম্পিউটার সায়েন্স থেকে এসেছি তাদের জন্য কমান্ড লাইনে কাজ করা, ইউনিক্স এনভায়রনমেন্টে কাজ করা হয়তো খুব কঠিন না, কিন্তু যারা বায়োলজি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তাদের জন্য হঠাৎ করে ইউনিক্স একটা এনভায়রনমেন্টে কাজ করা এটা ডিফিকাল্ট। তো আমি বলবো যে কেউ বায়োইনফরমেটিক্সে ইন্টারেস্টেড তার অবশ্যই উচিত হবে হচ্ছে ইউনিক্স বেসড সিস্টেমে কাজ করার অভিজ্ঞতা তৈরি করা, খুব খুব সিম্পল কিছু কমান্ড সেগুলোকে ইউজ করা শেখা। দ্বিতীয় আরেকটা যেটা, সেটা হচ্ছে আমি আমার অ্যানালাইসিস স্টেপগুলোর মধ্যে সেকেন্ড স্টেপে আমি বলেছিলাম হচ্ছে কিউসি, কোয়ালিটি কন্ট্রোল। এই যে আমি একটা সিকোয়েন্স ডাউনলোড করলাম, সেই সিকোয়েন্সের মধ্যে তার কান্ট্রি ইনফরমেশন, তার ডেট, এগুলোকে অ্যাড করা এবং সেগুলোকে ইনকর্পোরেট করা, এই জিনিসগুলোও কিন্তু কোয়ালিটি কন্ট্রোলের মধ্যে আছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যদি আমার কাছে 50টা সিকোয়েন্স থেকে 50টা সিকোয়েন্স আলাদা আলাদা করে ম্যানুয়ালি সেগুলোকে এডিট করা খুবই ডিফিকাল্ট। আমরা এখন থাউজেন্ডস অফ জিনোম নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে 1000 গুলো আলাদা আলাদা ম্যানুয়ালি করা খুব ডিফিকাল্ট। সেক্ষেত্রে বায়োইনফরমেটিক্স এর জন্য অবশ্যই আমাদের কিছু প্রোগ্রামিং ধারণা আমাদের রাখতে হয়, সেটা পাইথন হোক, সেটা আর হোক, কিছু ধারণা রাখতে হয় যেটা আমাদের, সেটা ব্যাশ হতে পারে, শেল স্ক্রিপ্টিং হতে পারে, যেটা আমাদের কাজগুলোকে অটোমেটেড করে দেয়। যে কাজটা আমি ম্যানুয়ালি একটা একটা করে করতাম সেটা আমি একটা প্রোগ্রাম লিখে রান করে দিলে খুব সহজে সেটা আমরা করতে পারবো। আবার
একই সমস্যা হয় যখন আমরা অনেক বড় ডেটা নিয়ে কাজ করি। আমরা যদি এখন 3000 সার্স করোনা ভাইরাস ডেটা নিয়ে কাজ করি, সেটা আমার ডেস্কটপে হয়তো রান করবে না, বা রান করলেও আমার মেমোরি হয়তো অ্যালাউ করবে না, বা 2 দিন ধরে চলবে, 3 দিন ধরে চলবে। সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা সার্ভার ইউজ করি, আমরা একটা সুপার কম্পিউটার ইউজ করি, যেখানে অনেক মেমোরি আমাদের অ্যালোকেটেড থাকে, অনেক বেশি আমাদের রিসোর্সেস থাকে, যেটা হয়তো আমাকে একদিনের মধ্যে জেনারেট করে দেয়। সো এই 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 বিষয়গুলো শেখাটা খুব জরুরি, এবং এগুলো কাজ করতে করতে আসলে শেখা হয়। তো আমি বলবো যে বায়োইনফরমেটিক্স এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইউনিক্স এনভায়রনমেন্ট সম্বন্ধে ধারণা রাখা, কিছুটা প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড, সেটা পাইথন, আমি বলবো পাইথন, কারণ পাইথন খুব সহজে শেখা যায়, সি, সি প্লাস প্লাস এগুলো হতে পারে, এবং অবশ্যই স্ট্যাটিস্টিক্যাল একটা প্যাকেজ। আমি অবশ্যই আর এর কথা বলবো, যেহেতু এটা ওপেন সোর্স, এটা আমরা ফ্রিলি পাই, সেটা জানা, কারণ হচ্ছে যে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে কোনো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে চাইলে ডেটার উপর, সেটাও আমরা করতে পারি। আমি আজকে এখানে শেষ করছি। কালকে আমরা ইনশাল্লাহ আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা ছোট্ট একটা ডেটা সেট নিয়ে আমরা একটা পেপার, যেটা আজকে দেখলাম, সেই পেপারটাকে রেপ্লিকেট করার চেষ্টা করবো, এবং দেখবো যে একটা সিকোয়েন্স, যে সিকোয়েন্সটা শুধুমাত্র এটিসিজি, কিছুই না, ওটা দেখলে কিছুই বোঝা যায় না, সেখান থেকে কত অ্যামেজিং ইনফরমেশন আমরা বের করতে পারছি সিম্পল বায়োইনফরমেটিক অ্যানালাইসিস ইউজ করে। অনেক ধন্যবাদ। Okay, Mukarram, that was really good. Imtiaz বা নাফিজ, কোনো কোয়েশ্চেন আছে? একটা কোয়েশ্চেন হলো যে, কালকে প্র্যাকটিক্যালের জন্য কি আমরা কি কোনো সফটওয়্যার ডাউনলোড করে রাখবো কিনা, বা যেন আমরা আমি সেটা বলছি না এই কারণে, কারণ সফটওয়্যার ডাউনলোড করা, আমি চাই না যে এই বাড়তি ট্রাবলটা এখন দিতে। আমি কালকে দেখাবো, এবং খুব সিম্পল 3টা বা 4টা সফটওয়্যার আমরা ইউজ করব, আমি সেটা দেখাবো। এবং তারপরে আমি যেটা করবো সেটা হচ্ছে, যদিও আমার সাথে হয়তো সরাসরি ওভাবে ইন্টারাকশন হওয়ার সুযোগটা কম, কিন্তু আমি আমার ইমেল অ্যাড্রেসটা অবশ্যই আমাদের কমেন্টে থাকবে, এবং আমি একটা ছোট কাজ দিব। কাজটা হচ্ছে, সেকেন্ড যে আমরা পেপারটা দেখলাম বাংলাদেশের উপর, সেখানে ডেঙ্গি ভাইরাস 1, 2, 3, 4 4টা সেরোটাইপ, অ্যাকচুয়ালি 3টা সেরোটাইপ, 1, 2, 3 3টা সেরোটাইপের উপর অ্যানালাইসিস হয়েছে। তো আমি যদি একটা সেরোটাইপের উপর অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আরেকটা সেরোটাইপের উপর একই অ্যানালাইসিস করে দেখতে পারবেন, এবং এটা আমার জন্য যতটা না, তার থেকে বেশি আপনাদের জন্য, যাতে আপনারা বুঝতে পারেন যে আপনি কাজটা করতে পারছেন কিনা, কি কি প্রবলেম আপনারা ফেস করছেন, সেটা কি সফটওয়্যার ইউজ করার প্রবলেম, ডেটা কালেক্ট করার প্রবলেম, নাকি ডেটাকে এডিট করার প্রবলেম। তো ওই জিনিসগুলো আপনারা নিজের একটু হোমওয়ার্কের মতো যদি করে ফেলেন, এবং তখন আপনারা ইনস্টলও করে ফেললেন, এবং আপনাদের একটা লম্বা সময় থাকবে আজকের মধ্যে করে ফেলা, বা কোনো প্রবলেম হলে হতাশ হয়ে যাওয়া, ওই ব্যাপারটার জন্য আমি আজকে চাচ্ছি না কোনো এই বিষয়গুলো বলতে। কালকে আমরা ডেমনস্ট্রেশনের পরে আমি সবগুলোরই লিঙ্ক আমি চেষ্টা করবো হচ্ছে কমিটি দিয়ে দিতে, বা টুলগুলো তো আমি বলবোই, পরবর্তীতে আপনারা ওটা প্র্যাকটিস করে দেখতে পারবেন। থ্যাংক ইউ। নাফিজের কোনো কোশ্চেন আছে? ভাইয়া, আমি খেয়াল করলাম যে মানে সেরোটাইপ 1, 2, 3 আস্তে আস্তে প্রিভিলেন্স বাড়ছে, তো ফিউচারেও কি সেরোটাইপ 4 এর প্রিভিলেন্স বাড়ার কি সম্ভাবনা আছে? এই ফাইলোজেনেটিক প্রসেসটা কি বলে? এখন সেরোটাইপ প্রিভিলেন্সের সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে এখন পুরো ওয়ার্ল্ড এত বেশি কানেক্টেড, আমরা এত বেশি ট্রাভেল করছি, এবং আমাদের সার্ভেলেন্সটা এত কম। কেউ একজন ডেঙ্গি সেরোটাইপ 4 নিয়ে যদি বাংলাদেশে প্রবেশ করে, এবং যদি এমন হয় যে কোনো একটা অ্যাডিস মশা তাকে কামড়ালো, এইগুলো অনেকটা র্যান্ডম প্রসেস, তাকে কামড়ালো এবং অ্যাডিস মশাটা ভেতরে, সে ভাইরাসটা গেল, সে ভেক্টর হলো, এবং সেখান থেকে আরেকজন ইনফেক্টেড হলো, এবং একটা সময় পরে দেখা গেল যে ওই ইনফেকশনটা অনেক বেশি ছড়িয়ে যাচ্ছে। এটা হওয়াটা খুবই সম্ভব, এবং সম্ভব যে তার প্রমাণ হচ্ছে আমরা ডেঙ্গি ভাইরাস সেরোটাইপ 3 থেকে কিন্তু সেরোটাইপ 2 ডমিনেন্ট হতে কিন্তু আমরা দেখলাম, এবং একটা সময় পরে যে ডেঙ্গি ভাইরাস সেরোটাইপ 4 হবে না তার কোনো গ্যারান্টি নেই। এবং আমরা যদি চিকুনগুনিয়ার ক্ষেত্রে দেখি, চিকুনগুনিয়া বলে কোনো রোগ আমাদের দেশে আমরা জানতাম না, বাট গত 2-3 বছর ধরে আমরা কিন্তু দেখছি যে চিকুনগুনিয়া আসছে। জিকা আমাদের দেশে এখনো পর্যন্ত নেই, বাট জিকা আমাদের দেশে আসতে পারে, যেহেতু ভেক্টরটা সেম। অ্যাডিস মশাই কিন্তু এই সমস্ত ভাইরাসকে ক্যারি করতেছে। সো আমরা আসলে কিন্তু ওই পসিবিলিটিটাকে, চান্সটাকে কিন্তু আমরা আসলে ইগনোর করতে পারি না। আর যেহেতু আমাদের দেশে অ্যাডিস মশার প্রজনন বা এটার যে সংক্রমণ যেটা চলছে, সেহেতু আমরা আসলে কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে যে এটা হবে। আনফরচুনেটলি আমাদের এটার জন্য প্রস্তুত থাকতে হবে।
আমি একটা বিষয় জানা ছিল বিক্রম, এই বিভিন্ন টুল ইউজ করার কথা বললেন আপনি। আম, অনেকেই হচ্ছে বায়োইনফরমেটিক্স ফিল্ডে যেতেই ভয় পায় হচ্ছে টুলগুলোর জন্য। সো আমরা কি এরকম একটা প্রেডিকশন করতে পারি যে ভবিষ্যতে, যেমন এখন অপারেটিং সিস্টেম গুলো অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি হয়ে গেছে, আমি যদি চিন্তা করি যে উইন্ডোজ ভার্সেস ম্যাক ভার্সেস অ্যান্ড্রয়েড বা আইওএস, সো এগুলো লাইক মোর কনভিনিয়েন্ট, আমরা এগুলোকে কোনো রকম স্ট্রেস ছাড়া ইউজ করতে পারি, মানে ইভেন ইলিটারেট পার্সন, মানে যে কেউ এটাকে ইউজ করতে পারে। সো ভবিষ্যতে কি টুল গুলো এরকম হওয়ার সম্ভাবনা আছে, নাকি কোনো মানে ব্যারিকেড আছে যে আসলে ইউজার ইন্টারফেস হওয়ার পসিবিলিটি না, বিকজ ডেটা কমপ্লেক্সিটি, অ্যানালাইসিসের কমপ্লেক্সিটি ডিফারেন্ট বা ইউনিক? এখানে একটা বিষয় সবচেয়ে বড় বাধা যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে, আপনি এটা বলতে পারবেন, রিসার্চাররা সাধারণত খুব একটা ফোকাস একটা টপিক নিয়ে কাজ করে, সেটার উপরেই তারা টুল ডেভেলপ করে, এবং দেখা যায় যে সারা বিশ্বে হয়তো 100টা ল্যাব বা 200টা ল্যাব হয়তো ওই বিষয়টা নিয়ে কাজ করছে, তারা ওই সফটওয়্যারটা ইউজ করছে। যে কারণে অনেক সময়ই সফটওয়্যারগুলোর ওয়াইড অ্যাভেলেবিলিটি এটা অনেক ক্ষেত্রে হয় না। আরেকটা বিষয় এখন চেষ্টা করা হচ্ছে, সেটা হলো এই সফটওয়্যারগুলোকে ওয়েব সার্ভিস হিসেবে ডেভেলপ করা, ব্রাউজার বেসড আমরা ইন্টারনেটে ঢুকবো, যেমন আমরা ব্লাস্ট আমরা ওয়েব সার্ভিস হিসেবে ইউজ করতে পারছি, তেমনি অ্যালাইনমেন্ট সফটওয়্যার আছে যেটা ওয়েব সার্ভিস আছে। প্রবলেমটা যেটা হয় সেটা হচ্ছে, যেহেতু এখন আমাদের ডেটার সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, আমরা এখন 1000 ভাইরাল সিকোয়েন্স নিয়ে কাজ করছি, এই 1000টা সিকোয়েন্স আমি যদি সার্ভারে দেই এবং সেই সার্ভারটা যদি কোনো কারণে ডাউন হয় বা কোনো কারণে যদি আমার অনেক লম্বা কিউ থাকে, দেখা যাবে যে আমাকে দিনের পর দিন ওয়েট করতে হচ্ছে। আমার নিজের যদি সার্ভার থাকে তাহলে কিন্তু আমাকে ওই অপেক্ষাটা করতে হচ্ছে না, যে কারণে সাধারণত সব ল্যাবই চেষ্টা করে তারা নিজেরা সার্ভার বেসড কাজগুলো করতে, ওয়েব বেসড কাজ না করতে। আরেকটা যে অপশন আছে সেই অপশনটা হচ্ছে গ্যালাক্সি। আমি জানি না আপনারা গ্যালাক্সি প্ল্যাটফর্মের নাম শুনেছেন কিনা। গ্যালাক্সি প্ল্যাটফর্ম যে কাজটা করে সেটা হচ্ছে বিভিন্ন টুলকে ইন্টিগ্রেট করার সুযোগ করে দেয়। আপনার যদি অনেক রকম টুল থাকে, আপনি সেগুলোকে গ্রাফিক্যাল একটা ইন্টারফেসের মাধ্যমে আপনি গ্যালাক্সি প্ল্যাটফর্মে হোস্ট করতে পারবেন, আপনি সেখানে টুলগুলোকে রাখতে পারবেন, সেটাও একটা সার্ভারের মাধ্যমে রান করবে, কিন্তু আপনাকে বসে বসে কমান্ড লিখতে হবে না, আপনাকে ইউনিক্স এনভায়রনমেন্ট ইউজ করতে হবে না, আপনি ডেটাটাকে আপলোড করবেন বাটন ক্লিক করে, আপনি বলে দিবেন যে আমি অ্যালাইনমেন্ট করতে যাচ্ছি, আমি ফাইলোজেনেটিক অ্যানালাইসিস করতে যাচ্ছি, তার জন্য যে প্যারামিটার গুলো, যদি কোনো প্যারামিটার দরকার হয় সেগুলো আপনি ক্লিক করে করে আপনি ইউজ করতে পারছেন দিয়ে। তো এটা পুরোটাই হচ্ছে একটা গ্রাফিক্যাল ইন্টারফেস বেস, যেটা হয়তো যারা খুব বেশি কম্পিটিশনালি অ্যাওয়্যার না তাদের জন্য সহজ করে দেয় অ্যানালাইসিস করাটা। বাট আমি অবশ্যই বলবো যারা বায়োইনফরমেটিক অ্যানালাইসিস করতে চান, রিসার্চ করতে চান, তাদের অবশ্যই উচিত হবে, এবং এটা সারা বিশ্বে আমরা দেখছি যে বায়োলজি যারা পড়ছে, বায়োকেমিস্ট্রি যারা পড়ছে, তাদেরকে লাইফ সায়েন্স মূলত তাদেরকে কম্পিটিশনাল কোর্সগুলো করানো, তাদেরকে প্রোগ্রামিং কোর্সগুলো করানো, তাদেরকে লিনাক্স বেসড কিছু টিউটোরিয়াল বা কিছু কোর্স করানো, যাতে তারা ওই বিষয়গুলো আস্তে 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 নিজেদেরকে দক্ষ করে তুলতে পারে। তো দুটোই আসলে চেষ্টা করছে বোঝার। যদি আমি বলি যে আসলে কেন টুইকিংটা দরকার পড়ে, মানে আমি যখন একটা কমান্ড লিখছি, মানে আই নিড টু টুইক সামথিং, রাইট? সো মানে এই টুইকিংটুকুর দরকার কেন পড়ে, মানে কেন আমরা ধরছি যে বায়োইনফরমেটিক্স এখন একেবারে শিশু অবস্থায় নাই, এখন মোটামুটি বলতে পারি যে না, একটা ম্যাচিউরড সায়েন্স, রাইট? মানে স্টিল ফ্লারিশিং, ডেভেলপিং, বাট বলতে পারি যে একটা গুড অবস্থায় আছে। তাহলে এখনো কেন এস্টাবলিশড একটা সায়েন্স, তাহলে এখনো কেন আমাকে কমান্ডটাকে মানে শিখতে হচ্ছে? মানে এটা নেসেসিটিটা কোথায় আসলে? আমি ইউনিক্স স্পেস বলি বা লিনাক্স স্পেস বলি, যেটাই বলি না কেন। আবারও আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে যেহেতু এটা একটা ফান্ডিং রিলেটেড ব্যাপার, যখন আপনি একটা গবেষণা করছেন তখন গবেষণাটা আপনি সাধারণত আপনি আপনার ডেটা নিয়ে গবেষণা করেন, আপনি আপনার মতো করে একটা প্রোটোটাইপ তৈরি করেন, সাধারণত টুলগুলো একটা প্রোটোটাইপ তৈরি হয়, কিন্তু এই টুলটাকে যদি আপনি নট কমার্শিয়াল, আপনি যদি এটাকে প্রফেশনাল একটা যদি একটা চেহারা দিতে চান, তাহলে আপনার কম্পিউটার সায়েন্টিস্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ার দরকার হয়। এখন আপনি জানেন যে আমাদের ফান্ডিং এর ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে একজন ডেডিকেটেড সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনেক সময় এটা এস্টাবলিশ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, যে কারণে আমাদের সফটওয়্যার গুলো এখনো পর্যন্ত ঠিক ওইভাবে ইউজার ফ্রেন্ডলি না, এবং আমরা জানি যে একটা সফটওয়্যার দেখা যায় ইনস্টল করতে গেলে অনেক সমস্যায় পড়তে হয়, এবং তার প্যারামিটার্স গুলো অনেক সময় দেখা যায় যে ডিফল্ট প্যারামিটার চেঞ্জ করতে গিয়ে আমরা অনেক সময় কিন্তু যারা তৈরি করছে তাদের সাথে সরাসরি কথা বলতে হয়। আরেকটা বড় প্রবলেম বলি, সেটা হচ্ছে হয়তো দেখা যায় যে
কোনো একজন রিসার্চার, একজন পোস্টডক বা একজন পিএইচডি স্টুডেন্ট একটা টুল ডেভেলপ করলো, যেমন আমি কাজ করেছি হলো আরএনএ ভাইরাস নিয়ে, কিন্তু পোস্টডকে গিয়ে আমি কিন্তু আরএনএ ভাইরাস নিয়ে ছিলাম না, আমি ব্যাকটেরিয়া নিয়ে চলে আসছি। এখন যেহেতু আমি ওই প্রজেক্টে নেই, ওই টুলটার ডেভেলপমেন্ট অ্যাডভান্সমেন্ট সেটার পিছনে কিন্তু আমি আর সময় দিতে পারছি না। তো ওই টুলগুলোতে কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে হয়তো আমার পক্ষে সলভ করাটা খুব ডিফিকাল্ট। ওই প্রজেক্টটা কিন্তু কেউ ক্যারি অন করে নিয়ে যেতে পারছে না ফান্ডিং এর অভাবের কারণে। এই প্রবলেমটা আসলে আমরা এখনো ফেস করছি, আমরা এখন এই প্রবলেমগুলো ফেস করছি। আশা করছি যে এই প্রবলেমগুলো পরবর্তীতে হয়তো আস্তে আস্তে এলিভিয়েটেড হবে। ওকে দর্শক, যারা আমাদের সঙ্গে শুরু থেকে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ কালকে আবারও আমরা 8টার সময় যুক্ত হব একটু প্র্যাকটিক্যালি সেশনগুলো করার জন্য। আমরা যারা মানে যুক্ত আছি লাইভে, আমরা আজকে 2জন গেস্টকে পেয়েছি। সামনে এরকম আরো লাইভ সেশন করব যেখানে আমরা হয়তো আরো স্টুডেন্টদেরকে অথবা যারা শিখতে ইচ্ছুক, যে কেউ হতে পারে, স্টুডেন্ট হতে হবে নেসেসারি না, শিক্ষকরাও হতে পারেন বা যে কেউ যে কোনো ফিল্ডের হতে পারেন, তাদেরকে কানেক্ট করার চেষ্টা করব। আপনাদের রিকোয়ারমেন্টস গুলো বা যেই ধরনের বিষয় জানতে চান, যেই টপিক গুলো, আমাকে কমেন্টসে লিখে জানাতে পারেন। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সেই ফিল্ডের একজন এক্সপার্টকে আপনাদের সামনে হাজির করার। আজকে বিদায় নিচ্ছি, কালকে ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ মোকাররম আমাদেরকে সুন্দর একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য, এবং ইমতিয়াজ এবং নাফিসকে ধন্যবাদ আপনাদের যুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।